রূপকথা তিশানির রুমে দরজায় আসতে তার পা জোড়া থেমে গেল, শরীর কাঁপছে তার। এমন দৃশ্য সে মোটেও আশা করেনি। রূপকথা চিৎকার করে জিজ্ঞাসা করে, কি হচ্ছে এখানে? রূপকথাকে দেখে তিশানি এক দৌড়ে তার কাছে চলে গেল, কান্না করতে করতে বলল, রূপকথা প্লিজ বাঁচাও আমায়, বিশ্বাস করো আমি কিছু করিনি। উৎস পকেটে হাত গুজে দাঁড়িয়েছে। রূপকথা তিশানিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, কান্না করছে কেন? তিশানি গালায় আঁচড় দেখিয়ে বলল, এখনো বুঝতে পারছো না? রূপকথা বলল, কি বুঝতে পারবো? তিশানি বলল, উৎস আমার সঙ্গে অসভ্যতামি করছে। রূপকথা বলল, কেমন অসভ্যতামি করছে? তিশানি বলল, আমার চোখে একটা পোকা ঢুকে গেছিল, ও সেটা সুযোগ নিয়ে আমার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ছে। রূপকথা বলল, তাই নাকি? তিশানি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো, আর কান্নার বেগ আগের থেকে বাড়ালো। একে একে সবাই ঘুম থেকে উঠে তাদের রুমে এসে উপস্থিত। আয়েশা বেগম জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কিসের? রূপকথা বলল, আপনার বড় ছেলে অস উৎস ঈশানী আপুর সঙ্গে অসভ্যতা আমি করছে মা। আয়েশা বেগম বলে, কি বলছো তুমি, মাথা ঠিক আছে? রাবেয়া বেগম বললেন, অসম্ভব, আমার ভাইজান এমন কিছু করতেই পারবে না। এ কথা শুনে কামিনী বলল, কিছু অসম্ভব না আপা, রূপকথা তো নিজেই বলছে। এরপর উৎসকে বলল, তুমি কিভাবে পারলে আমার নাতনির এত বড় সর্বনাশ করতে? উৎস বলল, আমিও ভাবছি কিভাবে পারলাম। কামিনী বলল, আবার কথা বলছো তুমি, লজ্জা করে না? ফারুক সাহেব বলল, দয়া করে থামুন, আপনি আমার ছেলের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। কামিনী বলল, এখনও তো যেভাবে পুলিশ ডাকিনি এটাই অনেক। রূপকথা বলল, আপনি প্লিজ পুলিশ ডাকুন, আমি নিজেই নিজের পক্ষে সাক্ষী দেব। তৃষানি কামিনীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, গ্রানি এখন আমার কি হবে? এই কলঙ্ক নিয়ে কিভাবে বাঁচবো আমি? কামিনী বলল, শান্ত হও তুমি, এর একটা বিহিত আমি করেই ছাড়বো। রাবেয়া বেগম বললেন, কিসের বিহিত করবে তুই, কি প্রমাণ আছে তোর কাছে? কামিনী বলল, আপা তুমি কি চোখ থাকতে অন্ধ? তোমার আরও প্রমাণ লাগবে? তিশানির গলায় ঘাড়ের অবস্থা দেখছো তুমি? রাবেয়া বলল, এতে কি প্রমাণ হয়? তিশানি রূপকথা বলল, এতে অনেক কিছু প্রমাণ হয় নানি, শুধু ছোট নানি আর তিশানি আপু না, আমিও এর একটা বিহিত চাই। এমন চরিত্রহীনের সঙ্গে আমি একই বাসায় কিছুতেই থাকবো না। উৎস অবিশ্বাস্য চোখে রূপকথার দিকে তাকালো, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না উৎস। সে ভেবেছিল সবাই তাকে ভুল বুঝলো, রূপকথা অন্তত তার পাশে থাকবে, তাকে ভুল বুঝবে না। কিন্তু রূপকথা তার ধারণাকে ভুল করে দিল, এমন তো সে আশা করেনি। ফারুক সাহেব রূপকথা বলল, কি বলছো, মাথা ঠিক আছে তোমার? রূপকথা বলল, জি একদম ঠিক আছে। এখন বলুন, আপনারা এর বিচার করবেন নাকি আমিই করব? আয়েশা বেগম রূপকথাকে বলল, শান্ত হও মা, সব সময় চোখের দেখা সত্য হয় না। তুমি তো উৎসকে চেনো, তোমার কি মনে হয় ও এমন কিছু করতে পারে? কামিনী সবার উদ্দেশ্যে বলল, আমার তিশানি উৎসকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু উৎস বিয়ে করতে রাজি হয়নি। তাহলে এসব করার মানে কি? রাবেয়া বেগম বলল, তোর নাতনি বেশি ভালো যে এই জন্য বিয়ে করতে রাজি হয়নি। কামিনী তেতে উঠে বলল, আর তোমার নাতি তো মনে হয় খুব ভালো, একদম সৌদি আরবের কোরমা খেজুর। রাবেয়া বলল, তা নয়তো কি? কামিনী বলল, তা তো দেখতেই পাচ্ছি। তা বলছি এত ভালো যে তাহলে এত রাতে একটা মেয়ের রুমে কী করছে? আয়েশা বেগম উৎসকে বলল, উৎস বাবা তুমি চুপ করে আছো কেন, প্লিজ বলো এগুলো সব মিথ্যে। উৎস বলল, আপনি শান্ত হন আম্মা, আমি বলবো অবশ্যই, তবে সবার বলা শেষ হলে তবে। কামিনী বলল, এত কিছুর পর তোমার কিছু বলার মুখ আছে? রাবেয়া বলল, কামিনী তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। কামিনী বলল, বাড়াবাড়ির তো এখনো কিছুই দেখোনি আপা। রাবেয়া বেগম বলল, তোরা দুজনে এই বাসায় এসেছিস আমার নাতির সংসারে অশান্তি করার জন্য? কামিনী বলল, তোমার যদি তাই মনে হয় তবে তাই। রূপকথা কামিনী আর তিশানীকে জিজ্ঞাসা করলো, এখন আপনারা কি চাচ্ছেন সেটা বলুন। তিশানী বলল, কিছু চাই না আমি, কিচ্ছু চাই না। কামিনী বলল, চুপ করে আছো, কার জন্য এত ছাপাই খেয়েছো? তিশানী বলল, প্লিজ চুপ করুন গ্রানি, আমি আর সহ্য করতে পারছি না। এরপর উৎস বলল, উৎস তোমাকে তো আমি নিজের থেকে বেশি ভালোবেসেছি বলো। ভালোবাসি? উৎস বলে, কি জানি মনে হয় না। তিশানী বলে, এটা তুমি বলতে পারলে? আচ্ছা ভালো যদি নাই বাসি, তাহলে তুমি আমার এত বড় সর্বনাশ করার পর আমি কেন তোমার হয়ে কথা বলছি? উৎস বলে, সত্যি কি আমি তোমার সঙ্গে কিছু করেছি? তৃষানি কিছু বলল না। উৎস হেসে বলে, আসলে তুমি নিচে নামতে নামতে এতটাই নিচে নেমে গেছো, এতটাই নেমে গেছো যে অন্ধকারে একদম তলিয়ে গেছো। রূপকথা সবার উদ্দেশ্য বলল, প্লিজ সবাই চুপ করুন। এরপর কামিনীকে জিজ্ঞেস করলো, আপনাকে জিজ্ঞাসা করতেছিলাম কি চান আপনি? কামিনী বলল, অবশ্যই আমার নাতনির প্রাপ্য সম্মান চাই। রূপকথা জিজ্ঞেস করলো, যেমন? কামিনী উৎসর দিকে তাকিয়ে বলল, উৎসকে আমার নাতনিকে বিয়ে করতে হবে। রূপকথা বলল, উনি বিবাহিত জানার পরও এটা বলেছেন?
আচ্ছা আমি কোথায় যাব? কামিনী বলল, তুমি বাপের বাড়ি যাবে নাকি এই বাড়ি ঝিগিরি করবে সেটা আমি কিভাবে জানবো? উৎস দাঁতে দাঁত চেপে বলল, লাস্ট বার বলছি নিজের লিমিট ক্রস করবে না। কামিনী বলল, লিমিট ক্রসের তো এখনো কিছুই দেখোনি, সকাল হোক তারপর দেখবে। এরপর আরও কিছুক্ষণ সবার মধ্যে কথা কাটাকাটি হলো, সবার সব কথা শুনল রূপকথা। এরপর ধীর পায়ে হেঁটে তিশানির সামনে গিয়ে দাঁড়ালো। এর ক্ষণিক পরে সবাই একটা শব্দ শুনল। শব্দটা শুনছিল থাপ্পড়ের। রূপকথা তিশানিকে থাপ্পড় মেরেছে। থাপ্পড়ের শব্দে পুরো রুমের পরিবেশ থমথমে হয়ে গেল। রূপকথা তিশানির চুলির মুঠি ধরে গর্জে উঠে বলল, কি বলেছিলি এতক্ষণ? দেখি এবার বল। কামিনী তিশানিকে রূপকথা হাত থেকে ছাড়াতে চাইল। বলল, এই মেয়ে কি করছে, ছাড়ো ওকে। রূপকথা কামিনীকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিল। এরপর চিৎকার করে বলল, আমার আর তিশানির মাঝখানে যে আসবে তার কপালে দুঃখ আছে। অনেকক্ষণ ধরে সবার নাটক সহ্য করছি, আর সহ্য করতে পারবো না, আমিও একটা মানুষ। কথাটা বলে রূপকথা কান্না করে দিল। উৎস গিয়ে তাকে তিশানির হাত থেকে ছাড়িয়ে নিজের বুকে জড়িয়ে নিল। বলল, আমি তো কথা বলেছিলাম, তুমি আবার এসবে জড়াতে গেলে কেন? রূপকথা উৎসকে বুকে ধাক্কা দিয়ে বলে, কেন জড়াবো না? তিশানি রূপকথার আচরণে অবাক হয়ে গেল। সে ভেবেছিল রূপকথা তাকে বিশ্বাস করেছে, কিন্তু এখন যা দেখেছে ঘটনা সম্পূর্ণ উল্টো। উৎস রূপকথাকে আরো শক্ত করে কোলে বুকে জড়িয়ে নিয়ে বলল, সময় হলে আমি তো সব প্রমাণ দিতাম। রূপকথা কান্না করতে করতে বলল, তাহলে এতক্ষণ চুপ করে ছিলেন কেন? উৎস বলল, আমি আরো একটু দেখতে চেয়েছিলাম তিশানি ঠিক কতক্ষণ বানিয়ে কথা বলতে পারে। কামিনী বলল, নাটক থামাও তোমাদের, আমাকে পুলিশ ডাকতে বাধ্য করো না। উৎস বলল, ডাকুন পুলিশ। কামিনী বলল, ভেবে বলছো তো? উৎস বলল, অবশ্যই। রাবিয়া উৎসকে বলল, ভাইজান কি বলছো তুমি? উৎস বলল, আরে নানি, পুলিশকে আসতে দাও, তারা এসে সিসিটিভি ফুটেজ চেক করুক, তাহলেই তো সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। সিসিটিভি ফুটেজের কথা শুনে তিশানি কামিনী দুজনে অবাক হয়ে গেল। মনে হলো তারা যেন আকাশ থেকে পড়ছে। কারণ আগে জাওয়াতকুঞ্জের গেস্ট রুমগুলোতে কোনো সিসি ক্যামেরা লাগানো ছিল না, তাই জানতো তারা একটু আগে পর্যন্ত তিশানি পুরো রুমে একবার চোখ বুলালো, খুঁজলো সিসি ক্যামেরা, কিন্তু কোথাও পেল না। উৎস বলল, তুমি এসব বলে আমাকে ভয় দেখাচ্ছ, লাভ নেই, এতে তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না, আমার গায়ে লাগা কলঙ্কের দাগও মুছে যাবে না। উৎস রূপকথাকে নিজের বুক থেকে ছাড়িয়ে নিজেদের রুমে এলো। এরপর রুম থেকে একটা রিমোট এনে তিশানের রুমের একটা লাইটের দিকে তাক করে ক্লিক করলো। সাথে সাথে লাইটটা পদ্ম ফুলের মতো ছড়িয়ে পড়লো। উৎস রিমোটটা বিছানায় রেখে বিছানায় একটা লাইভ ভিডিও সবার উদ্দেশ্যে দেখিয়ে দিল, এই যে দেখুন, এখানে উপস্থিত সবাইকে দেখা যাচ্ছে। এরপর আপনাদের কি মনে হয় আমি মাত্র 1 ঘন্টা আগের ফুটেজ বের করতে পারবো না? অবশ্যই পারবো। সবটা দেখে তিশানি কয়েক পা পিছিয়ে গেল। কামিনী চোখ জোড়া সবার দিকে তাকালো, মুখ লুকানোর জায়গা নিতে। আয়েশা বেগম তিশানিকে বলল, এখনো সময় আছে, নিজের দোষ স্বীকার করো, না হলে কিন্তু আমি তোমার মাকে সব বলে দেবো। তিশানি এবার ভয়ে কান্না করে দিল। আয়েশা বেগম মানের পা ধরে বলল, প্লিজ আন্টি, মাকে কিছু বললো না প্লিজ। আয়েশা বেগম বলল, তাহলে স্বীকার করো, আমার ছেলেকে তুমি ফাঁসাতে চাও? তিশানি মেঝেতে হাত পা ছড়িয়ে বসে বলল, আমি যা করছি উৎসকে ভালোবেসে করছি। উৎস জিজ্ঞেস করলো, ভালোবাসার মানুষকে অসম্মান করাটা বুঝি ভালোবাসার প্রমাণ? তিশানি বলল, আমি এটা করতে চাইনি, এটা উদয়ের বুদ্ধি ছিল। রূপকথা বলল, উদয় তোমাকে কুকুরের পটে খাইতে বললে তুমি খাবে? রূপকথার কথা শুনে সিরিয়াস মুহূর্তে উৎসর হাসি আসলো। তারপর নিজেকে থামিয়ে রেখে তিশানিকে বলল, তোমাকে অসম্মান করার কোনো ইচ্ছে আমার নেই। অনুরোধ রইল, কাল সকালে আমার বাসা থেকে চলে যাও। এরপর কামিনীকে বলল, আর আপনাকে কি বলবো বলেন? কামিনী নরম করে বলল, আমি যা করেছি আমার নাতনির কথা ভেবে করেছি। উৎস বলল, আফসোস, ভালো করতে গিয়ে খারাপ করলেন। আর ওকে অপমান না বা অসম্মান করার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু ও যদি একজন প্রকৃত মানুষ হয়ে থাকে তবে আজকের ঘটনার জন্য ওর অনুতপ্ত হওয়ার কথা। তিশানি বলল, আমি যা করেছি ভালোবেসে, তোমাকে পাওয়ার লোভে। আমার মনে হয় না আমি এমন কিছু করেছি যার জন্য আমি অনুতপ্ত হব। এ কথা শুনে রাবেয়া বেগম বলল, মানুষ ঠিকই বলে, কুকুরের লেজ 12 বছর সুড়ঙ্গের মধ্যে রাখলেও যেই বাঁকা সেই বাঁকাই থাকে, জীবনে সোজা হয় না। তুমিও জীবনে ভালো হবি না। কামিনী বলল, আপা, তুমি আমার নাতিকে এভাবে বলতে পারলে? রাবেয়া বেগম বলল, এই একদম চুপ, তুই কোনো কথা বলবি না। ওর এত অধঃপতনের জন্য একমাত্র তুই দায়ী। ছোট থেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছিস। কামিনী কিছু বলছে না, চুপ করে আছে। তিশানি উৎসর সামনে গিয়ে তার হাত ধরে বলল, আমি কিভাবে বাঁচবো? উৎস হাত ছাড়িয়ে বলল, এতদিন যেভাবে বেঁচে ছিলে সেইভাবে বাঁচবে। তিশানি বলে, এতদিন কি আসলেই বেঁচে ছিলাম? একটু থেমে আবারও বলা শুরু করলো, তুমি বিয়ে করছো শোনার পর থেকে একটা রাত শান্তিতে ঘুমাতে পারিনি।
প্রতিটি মুহূর্তে মৃত্যু পথযাত্রীর প্রতীকের মতো ছটফট করছে। আমি কিছুতেই মানতে পারছি না অন্য কেউ তোমাকে না চাইতে পেয়ে গেছে। আমি কিছুতেই মানতে পারছি না আমি তোমাকে পাইনি। তুমি আমাকে না অন্য কাউকে বিয়ে করছো। পারছি না মানতে, সত্যি পারছি না। উৎস বলল, বাস্তবতা মেনে নিতে না পারলে তো নিজেই কষ্ট পাবে। তিশানি বলল, সেই ছোটবেলা থেকে তোমায় ভালোবাসি, ভালোবেসে ঘর বাঁধতে চেয়েছি তোমার সাথে। এটা কি আমার অপরাধ? উৎস বলল, অপরাধ নয়, ব্যর্থতা, আমাকে ভুলতে না পারার ব্যর্থতা। তিশানি জিজ্ঞাসা করলো, আমার মধ্যে কিসের কমতি ছিল? উৎস বলল, আমাকে পাওনি মানে তুমি আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করো। তিশানি বলল, ভালো কাউকে চাই না, আজকে 25টা বছর শুধুমাত্র তোমাকে চেয়েছি, শুধু তোমাকে। রূপকথা বলল, অনেক বলছো, আর শুনতে চাই না। অন্যের জামাইকে ভালোবাসি ভালোবাসি বলার আগে একটু মুখ বাজছে না? তিশানি বলে, না বাজছে না, কারণ আমি যেটা সত্যি সেটাই বলছি। রূপকথা বলল, বালের সত্যি। এই সত্যি আর একবার মুখে উচ্চারণ করলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এখনো চেনুনি আমি। একটু থেমে আবারও বলল, তোমার মতো দুশ্চরিত্রময় আমি আর একটাও দেখিনি। তৃষানা বলল, আমি দুশ্চরিত্রা না। রূপকথা বলল, যে মেয়ে অন্যকে ফাঁসানোর জন্য নিজের গায়ে কলঙ্ক লেপতে একটা বারও ভাবে না, সে দুশ্চরিত্রা না। তৃষানা বলল, আসলে কাউকে ভালোবেসে নিজের করে পেতে চাওনি তো, তাই আমার কষ্টটা বুঝতে পারছো না। রূপকথা বলল, বুঝতেও চাই না। ফারুক সাহেব সবাইকে থামিয়ে দিলেন। এরপর কামিনীকে বলল, দেখুন খালাম্মা, যা হয়েছে এরপর আর আপনাদের এই বাড়িতে থাকা মানায় না। প্লিজ কাল সকাল সকাল হলে চলে যাবেন। তিশানি বলল, চিন্তা করো না আঙ্কেল, চলে যাব, সারা জীবনের জন্য চলে যাব। রূপকথা বলল, এসব ইমোশনাল ড্রামা করে আর লাভ নেই, ব্যাগ গুছিয়ে নাও। ফারুক সাহেব উৎসকে বলল, উৎস রূপকথাকে নিয়ে রুমে যাও, অনেক রাত হয়েছে। রূপকথা উৎসকে রেখে একাই সোজা রুমে চলে এলো। রূপকথার পিছন পিছন উৎস গেল। রূপকথা রুমে এসে সাথে সাথে দরজা লাগিয়ে দিল। উৎস জিজ্ঞাসা করলো, কি সমস্যা, দরজা লাগালে কেন? ভেতর থেকে রূপকথা জবাব দিল, আমার ইচ্ছে। উৎস বলল, তোমার ইচ্ছে, দরজা খুলো। রূপকথা বলল, আমি দরজা খুলবো না, এই দরজা ধাক্কাধাক্কি করে লাভ নেই, তার থেকে ভালো তিশানির রুমে গিয়ে শুয়ে পড়ুন। উৎস বলল, আজব তো, আমি কি করছি? রূপকথা বলল, ঘুমাবো আমি, ডিস্টার্ব না করলে খুশি হবো। উৎস বলল, দরজা ভেঙে ফেলি। রূপকথা বলল, আপনার ইচ্ছে। উৎস বলল, আমার রাগ উঠলে কিন্তু এর ফল ভালো হবে না। রূপকথা বলল, কি করবেন? আচ্ছা দেখি কি করতে পারেন। উৎস কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপর বলে, হ্যালো সাদিক, বাইরে থেকে কয়েকজন গার্ডকে বাসার ভেতর পাঠা, আমার রুমের দরজা ভাঙতে হবে। কথাটা শুনে রূপকথা এক দৌড়ে দরজা খুলে দিল। দরজায় খুলে দেখে উৎস প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়েছে। অন্যদিকে রূপকথা ভেবেছিল উৎস সাদিককে সত্যি কল দিয়েছে। রূপকথা রেগে বলল, চিটিংবাজ, আমার সঙ্গে। উৎস রুমে প্রবেশ করে বলল, কি করলাম? রূপকথা উৎসের সামনে এসে বলল, কি করছেন তা আবার জিজ্ঞাসা করছেন? উৎস বলল, জানি না বলেই তো জিজ্ঞাসা করছি। রূপকথা বলল, ওকে ফাইন, থাকেন আপনি আপনার রুমে, আমি নানির কাছে চলে যাচ্ছি। কথাটা বলে রূপকথা উল্টে হাঁটা দিল। উৎসব পিছন থেকে রূপকথা এক হাত টেনে নিজের বুকে নিয়ে আসলো তাকে। এরপর রূপকথার কানের কাছে চুলগুলো গুজে দিয়ে তার মুখটা উপরে তুলল। রূপকথা তাকে একটা বারের জন্য উৎসের দিকে তাকাচ্ছে না, চোখ বন্ধ করে আছে। এভাবে কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর উৎস রূপকথাকে জিজ্ঞাসা করলো, তুমি আমার উপর রেগে আছো কেন? আমি কি করছি? রূপকথা বলল, আপনি তো যা করার করলেন। উৎস বলল, তা না হয় বুঝলাম, কিন্তু কি করছে আমি সেটা বলো। রূপকথা বলল, পারবো না বলতে, ছাড়ুন আমায়। উৎস বলল, না বললে ছাড়বো না। রূপকথা বলল, চিৎকার করবো। উৎস বলল, তোমার যা মন চায় করিও, আগে বলো কি জন্য রেগেছো। রূপকথা কিছু বলল না, নিশ্চুপ দাঁড়িয়েছে। উৎস এখনো রূপকথার দিকে তাকিয়েছে। অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর রূপকথা কিছু বলছে না দেখে উৎস তার গাল টেনে বলল, না বললে কিন্তু ছাড়বো না, যতক্ষণ না বলবে ততক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো। রূপকথার চোখে পানি এসে জমা হলো। সে যত সম্ভব চেষ্টা করছে উৎসের সামনে চোখের পানি ফেলে নিজেকে দুর্বল প্রমাণ না করার, কিন্তু রূপকথার চোখের পানি কিছুতেই উৎসহ্য গেল না। উৎস নিজের আঙুল দ্বারা রূপকথার চোখের কোণে মুছে দিল। বলল, শুধু শুধু কাঁদছো কেন? কাঁদার তো আমার কথা, তুমি প্রথমে যে অভিনয়টা দেখালে। রূপকথা বললে, একদম ভালো করেছি। এখন আপনি যদি মনে করে থাকেন সবার সামনে আপনাকে সাপোর্ট করছি বলে এখনও সাপোর্ট করবো, তাহলে ভুল। উৎস বলল, সাপোর্ট করতে হবে না, কি জন্য এমন রেগে ভোম হয়ে আছো সেটা বলো শুধু। রূপকথা আবার শব্দ করে কেঁদে দিয়ে বলল, আপনি কেন এত রাতে তিশা আপুর রুমে গেলেন? উৎস বলল, "উম, কান্নার শব্দ শুনেই তো গেলাম।" রূপকথা বলল, আমাকে ডাকা যেত না? উৎস বলল, আমি তো বুঝিনি এমন কিছু হয়ে যাবে। রূপকথা বলল, তা তো বুঝতে পারছেন। তিশানি জড়িয়ে ধরেছে, মজা পেয়েছেন? উৎস এবার রূপকথাকে জেলাসি থেকে কান্না করাচ্ছে। তিশানিকে তাকে জড়িয়ে ধরে রূপকথা কষ্ট পেয়েছে, অভিমান করছে। যাক, খুশি হলো উৎস। উৎস জিজ্ঞাসা করছে, তুমি কি জেলাসি থেকে কান্না করছো? রূপকথা উৎসকে ছেড়ে বলে, কিসের জেলাসি? উৎস বলে, এই যে তিশানি আমায় জড়িয়ে ধরছে। রূপকথা বলল, আমি মোটেও জেলাসি না, তিশানি আপনাকে জড়িয়ে ধরছে তাতে আমার কি? উৎস বলল, তুমি সত্যিই জেলাস না? রূপকথা বলল, না,
উৎস জিজ্ঞাসা করলো, তাহলে কান্না করছিলে কেন? রূপকথা একটা ভেবে বললো, বাসায় আসার জন্য মন খারাপ লাগছিল। উৎস বলল, তাহলে চলো কালকে তোমাকে বাসায় দিয়ে আসি। রূপকথা বললো, লাগবে না। উৎস রূপকথার হাত ধরে বললো, তুমি জানো তোমার মা প্রতিদিন আম্মাকে দিয়ে তোমার খোঁজ খবর নেয়? রূপকথা বললো, এসব তো আমার জানার দরকার নেই। উৎস বললো, আমরা সবাই দুনিয়াতে এসেছি খালি হাতে, যাবো খালি হাতে। এত ইগো, রাগ, অভিমান পুষে রাব কি? এসব নিয়ে কবরে যেতে পারবে? রূপকথা কিছু বলল না। উৎস বলল, তুমি এখনো তোমার বাবা মার উপর রাগ করে আছো? আমাকে তুমি স্বামী হিসেবে এখনো মন থেকে মেনে নিতে পারো না? রূপকথা বলল, এমনি মাথা গরম আছে, তার মধ্যে আজে বাজে কথা বলবেন না। উৎস বলল, যা সত্যি তাই বললাম। রূপকথা বলল, কোন সত্যিটা ঠিক বুঝতে পারিনি। উৎস বলল, বাদ দাও, ঘুমাও, অনেক রাত হয়েছে। রূপকথা কিছু না বলে বিছানায় গিয়ে একপাশে হয়ে শুয়ে পড়ল। উৎস রুমের লাইটটা নিভিয়ে ব্যালকনি দোলনায় গিয়ে বসলো। সময়টা নভেম্বরের শেষের দিকে। হাওয়া প্রকৃতিতে বেশ অনেকটা শীতের আজ অনুভব করা যাচ্ছে। বাইরে কুয়াশা পড়ছে ভীষণ। উৎস দোলনায় বসে ব্যস্ত নগরের দিকে তাকিয়ে রইল। দেখলো একের পর এক গাড়ি ছুটে যাচ্ছে তার নিজ গন্তব্যস্থলে। অনেকটা সময় শুয়ে থাকার পর রূপকথার ঘুম আসছে না। পাশে উৎস দেখে দেখে উঠে বসলো। এরপর ব্যালকনিতে গিয়ে দেখলো উৎস সেখানে বসে আছে। রূপকথা ব্যালকনির দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কী ব্যাপার, ঘুমাবেন না? উৎস বলল, তুমি ঘুমাচ্ছ না? রূপকথা বলল, ঘুম আসছে না, সারাদিন ঘুমাই ঘুমাই বলে আপনি আমার ঘুমে নজর লাগাই দিচ্ছেন। উৎস বলল, যত সব ফাউল কথা। রূপকথা বলল, আমি তো বললে ফাউল কথা লাগে, তিশানি বললে মধুর মতো লাগে। উৎস বলল, কথায় কথায় শুধু তিশানি তিশানি ছাড়া আর কোনো টপিক নেই? রূপকথা বলল, আছে তো, আপনার মাথা আর আমার মাথা আর আপনার মুন্ডু। রূপকথা বলল, গল্প করবে, আসো এখানে ঠান্ডার মধ্যে একটু বসো, তোমার মাথাটাও একটু ঠান্ডা হবে। রূপকথা বলল, পুরো দোলনাটা জুড়ে আপনি বসে আছেন, আমি কি আপনার মাথার উপর বসবো? উৎস একটু চেপে রূপকথাকে জায়গা দিয়ে বলল, বল এবার বসো। রূপকথা গিয়ে উৎসর পাশে বসলো। বলল, এখনো প্রচুর ঠান্ডা। উৎস বলল, নভেম্বর মাস প্রায় শেষের দিকে, ঠান্ডা তো একটু লাগবে। রূপকথা বলল, কি বলেন আসলে? উৎস বলল, রূপকথা বলল, জানেন ডিসেম্বর মাসটা আমার খুব প্রিয়। উৎস কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলো, এত প্রিয় হওয়ার কারণ? রূপকথা বলল, কারণ ডিসেম্বরের 28 তারিখ আমার জন্মদিন। প্রতিটা বছর আমার ডিসেম্বর মাসটা ভীষণ ভালো কাটে। সারা মাস জুড়ে সবার থেকে এটা ওটা প্রচুর গিফট পাই। উৎস বলল, তাই নাকি? রূপকথা বলল, উৎস বলল, তোমার আগের বান্ধবীর সঙ্গে কোনো যোগাযোগ নেই তোমার? রূপকথা মন খারাপ করলো, না, এতদিন হয়ে গেলো ওরা আমায় ভুলেই গেছে। উৎস বলল, ভুলিনি, তুমি যেমন নানা কারণে খোঁজ নিতে পারো না, ওরাও হতে পারেনি। রূপকথা বলল, হতে পারে। উৎস বলল, মন খারাপ করো না। রূপকথা বলল, জানেন গত নভেম্বরে আমরা সবাই সাজেকে গেছিলাম? উৎস জিজ্ঞাসা করলো, আমরা সবাই বলতে কে কে? রূপকথা বলল, আমার বাসার সবাই আর খালামণিরা আর মামুনিরা। উৎস, তোমার ফুপু চাচা কেউ নেই? রূপকথা বলল, না, দাদা দাদি একমাত্র সন্তান আমার বাবা। উৎস জিজ্ঞাসা করলো, তোমাদের গ্রামের বাড়ি কোথায়? রূপকথা বলল, সিরাজগঞ্জে। শিওর জানি না, জন্মলগ্ন থেকে ঢাকায়। আমি জন্ম নিবন্ধন থেকে শুরু করে সব কাগজপত্র বর্তমান ঠিকানায় দেওয়া। গ্রামের বাড়ির কথা কোথাও উল্লেখ নেই। আজ আমি জন্ম থেকে কখনো গ্রামে যাইনি, তাই গ্রাম সম্পর্কে আমার তেমন আগ্রহ নেই। কখনো যাওয়া আমার ভালোই লাগে না, তাই কখনো তেমনভাবে গ্রামের বাড়ি সম্পর্কে জানতে চাই না। উৎস বলে, কি বলো, গ্রাম কার ভালো লাগে? রূপকথা বলো, ওই যে বললাম কখনো যাইনি, ওখানকার পরিবেশ দেখিনি। উৎস বলল, ডিসেম্বরের মাঝামাঝিতে রিঙ্কির বিয়ে, শুনলাম বিয়ে খালাদের গ্রামের বাড়িতে হবে। রূপকথা বলল, রিঙ্কিকে? ও হচ্ছে আপনার খালাতো বোন, বড়জন। উৎস বলল, ওর বিয়েতে তোমাকে ওদের বাড়িতে নিয়ে যাব, দেখবেও গ্রাম দেখ কতটা সুন্দর। রূপকথা বলল, ওকে, আমি অপেক্ষায় থাকবো তবে। উৎস বলল, ওকে। তোমার কি বাসায় যেতে একটু মন চায় না? রূপকথা বলল, চায় তো, কিন্তু চাইলে কি সম্ভব? উৎস বলল, এখানে অসম্ভব কিছু নেই। রূপকথা বলল, আপনি বেটা মানুষ, আপনি কি বুঝবেন আমার কষ্ট? উৎস বলল, কিসের এত রাগ? রূপকথা বলল, আপনার বয়স 36 আর আমার বয়স 17, এই যুগে বয়সের পার্থক্য এত দেখা যায়? উৎস বলল, না। রূপকথা জিজ্ঞাসা করলো, এই যুগে কেউ এত কম বয়সী মেয়ে বিয়ে দেয়? উৎস বলল, না। রূপকথা বলল, আপনার চিন্তা ভাবনা থেকে উন্নত আপনার বয়সী আরও 10 জনের চিন্তা ভাবনা কি এতটাই উন্নত? উৎস বলল, হয়তো না। রূপকথা বলল, আপনি যেভাবে সাপোর্ট করেন, সেভাবে সময় দিচ্ছেন, এইভাবে আর 10 জন দিবে? উৎস বলল, হয়তো দিবে না, আবার হয়তো দিতেও পারে। রূপকথা বলল, রাগের কারণটা বুঝতে গেলে এমন আরও হাজারটা কারণ বেরিয়ে আসবে, বাদ দেন। উৎস আর ঘাটালো না, সে বেশি ঘাটলে তার চোখে যে কোনো সময় পানি ছেড়ে দিবে, বিশ্বাস নেই। রূপকথা উৎসের বুকে মাথা রাখলো, বলল, আচ্ছা, আপনি আমাকে স্ত্রী হিসেবে মেনে
নিয়েছেন তো? উৎস বলল, মেনে না নেওয়ার কি আছে? রূপকথা জিজ্ঞেস করলো, মন থেকে বলছেন তো? উৎস বলল, না, ভয়ে বলছি। রূপকথা বুঝলো উৎস তার সঙ্গে মজা নিতে এই কথাটা বলছে, তাই উৎসের বাহুতে একটা চিমটি খেলো। কেন? আমি কি আপনার উপর নির্যাতন করছি? উৎস বলল, কোনো সন্দেহ আছে? রূপকথা বলল, আজ থেকে আপনার ভাত বন্ধ। উৎস বলল, তুমি যেদিন রান্নাঘরের দায়িত্ব নেবে সেদিন যদি এই শাস্তি দাও তবে মাথা পেতে নেবে। রূপকথা বলল, আপনাকে শাস্তি দেওয়ার জন্য হলে আমি রান্না শিখবো। উৎস বলল, আগে বড় হ। রূপকথার বিয়ে হয়েছে, আর কত বড় হব? উৎস বলল, কমপক্ষে 20 বছর হোক। রূপকথা বলল, হয়েছে, আমাকে বুড়ি হয়ে যেতে হবে? উৎস বলল, 20 বছর কেউ বুড়ি হয়? রূপকথা বলল, ওমা, আপনি জানেন না নারীরা 20-তে বুড়ি? উৎস বলল, তোমার শাশুড়িমাকে দেখো, 55 বছর বয়স হয়ে গেছে, কত পরিপাটি। রূপকথা বলল, আপনাদের শরীরের জাত বলা, বয়স বোঝা যায় না। আপনার 36 বছর, এটা আপনি না বললে কেউ বুঝতে পারবে না। উৎস বলল, বুঝতে পারবে না মানে? মাথায় কি চুল দাড়ি পেকে যাওয়ার কথা নাকি? রূপকথা বলল, তো আবার জিজ্ঞাসা করছেন? উৎস বলল, তার মানে কি তুমি আমাকে বুড়ো বলতে চাচ্ছ? রূপকথা বলল, মুখ ফসকে বলে দিয়েছি। তবে যেভাবে বলি সত্যি কি বলছি। উৎস জিজ্ঞাসা করলো, তোমার ক্লাস কবে থেকে শুরু? রূপকথা বলল, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। উৎস বলল, রবিবার থেকে নিয়মিত ক্লাসে যাবে। তোমার জন্য নতুন টিউটর ঠিক করতে বলছি সাদিককে। রূপকথা বলল, আচ্ছা। উৎস বলল, তুমি আদিবকে বলেছ আমি তোমার কাজিন হই, তাই না? একথা শুনে রূপকথার কাশি উঠে গেল। উৎস বুক থেকে মাথা উঠিয়ে তার দিকে তাকিয়ে একটু থেমে বলল, সত্যি বলছি, রাগের মাথায় ছিলাম। উৎস বলল, তোমার বান্ধবী ওয়াহি, ইতু, ওরা জানে তুমি যে বিবাহিত? রূপকথা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি ওদের নাম জানেন কিভাবে? উৎস বলল, তার আগে আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তর চাই। রূপকথা বলল, না। উৎস বলল, ওরা আগে রোজ নিয়ম করে 2 বেলা ফেসবুকে রিকোয়েস্ট দিত আমায়, শেষ পর্যন্ত বিরক্ত হয়ে রিকোয়েস্ট দেওয়া বন্ধ করেছে। তোমাকে আমার লিস্টে দেখে কিছু বলেনিও না? রূপকথা বলল, এত কথা জেনে আপনি কি করবেন? উৎস বলল, না, এমনি জিজ্ঞাসা করছি। ওদের আবার কাজিন টাজিন বলে পরিচয় দিয়েছো নাকি? এটাই দেখছিলাম। রূপকথা বলল, তার আগে বলেন, আপনি যে আমাদের কলেজের সভাপতি সেটা আমায় আগে বলেনি কেন? রূপকথা বলল, বললে কি করতে? রূপকথা বলল, কি করতাম? কিছুই করতাম না। উৎস বলল, তাহলে এত জেনে কী করবে? রূপকথা বলল, নিজে সব সব জিজ্ঞাসা করতে পারবে, কিন্তু আমি কিছু জিজ্ঞাসা করলে যত সমস্যা। উৎস বলল, হয়েছে, আর ঝগড়া করতে হবে না। রূপকথা রেগে উঠে যাচ্ছিল। জিজ্ঞাসা করলো, কি আমি ঝগড়া করছি? উৎস বলল, তাই না তো কি? রূপকথা বলল, ঠিক আছে, থাকেন না আপনি। একথা বলে রূপকথা রুমে চলে গেল। রূপকথা রুমে যেতে উৎস মুখ চেপে হাসল। এতটুকু জীবনে তার এই একরত্তি মেয়েকে ভালো লেগেছে, মনে ধরেছে। ইদানিং বেশ ভালো করে লক্ষ্য করছে মেয়েটার রাগ অভিমান তাকে ভীষণভাবে পোড়ায়। রূপকথার ঘুম ভাঙলো। পাশ ফিরে দেখে উৎস এখনো ঘুমিয়েছে। রূপকথা চুপচাপ কিছুক্ষণ উৎসর দিকে তাকিয়ে রইল। গুনগুনিয়ে বলল, জাওয়াত সাহেব, কি স্নিগ্ধ লাগছে আপনাকে। রূপকথা উৎসকে নিয়ে ভাবতে ভাবতে তার চুলে হাত দিল, অতঃপর চুলগুলো এলোমেলো করে দিল। এতে উৎস একটু নড়েচড়ে উঠল, যা দেখে রূপকথা দ্রুত চুল থেকে হাত সরিয়ে বিছানা থেকে নেমে পড়ল। ক্লাসে ইতু আর ওয়াহির সঙ্গে বসে আছে রূপকথা। রূপকথা জিজ্ঞাসা করলো, ক্লাসে ফার্স্ট কে হচ্ছে? ইতু বলল, আগামীকাল কলেজের প্রিন্সিপাল বোর্ড মেম্বারে একটা মিটিং আছে, সেই মিটিংয়ে এসে সেরা 3 জন, মানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তাদের নাকি কী সব রং ঢং করবে শুনলাম। সবাই অডিটোরিয়ামে রুমে উপস্থিত থাকতে বলল। রূপকথা বলল, থাকবি? ওয়াহি বলল, ওমা, থাকবো না কেন? দেখতে হবে না কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে? রূপকথা বলল, তাহলে তোরা থাক, আমিই থাকবো না। ওয়াহি বলল, আচ্ছা, বললি না মাঝে মাঝে বেশ কয়েকদিন কোথায় ছিলি? অনলাইনে আসিসনি কেন? রূপকথা বলল, এমনি আসেনি, অনলাইনে বেশি আসক্ত হয়ে যাচ্ছিলাম, তাই কমিয়ে দিয়েছি। ওয়াহি বলল, তো সেটা বলবি না? জানিস তো আমি আর ইতু কত চিন্তায় ছিলাম। ইতু বলল, আমি তো ভেবেছিলাম বিয়ে শাদী হয়ে গেছে বোধহয়। রূপকথা হেসে বলল, বাচ্চা হয়ে গেছে এটা ভাবিসনি এখনো? সেটাই তো আমার সৌভাগ্য ভাই। ইতু বলল, আর কয়েকটা দিন অনলাইনে না আসলে এটাও ভাবতাম। রূপকথা দুপুর 2টায় ক্লাস শেষে বাসায় এসে শুনে উৎস অফিসে গেছে। আয়েশা বেগম জিজ্ঞাসা করলো, উনি কখন আসবেন? আয়েশা বেগম বলল, উম, দুপুরে চলে আসবে বলেছিল, কিন্তু এখনও আসলো না। রূপকথা বলল, ফোন দিয়েছিলেন? আয়েশা বেগম বলল, দিয়েছিলাম, ধরেনি। পরে সাদিককে কল দিলাম, ও বলল উৎস মিটিং গেছে। রূপকথা বলল, খেয়েছেন? আয়েশা বেগম বলল, না, তুমি শাওয়ার নিয়ে এসো। রূপকথা জিজ্ঞেস করলো, নানু এখনো খায়নি? আয়েশা বেগম বলল, তোমার নানু আর বাবা খেয়েছে। রূপকথা বলল, ঠিক আছে, আমি তাহলে শাওয়ার নিয়ে আসছি। আয়েশা বেগম বলল, হুম, যাও। রূপকথা রুমে এসে টেবিলে কাঁধের ব্যাগটা রেখে বিছানায় শুয়ে ছেড়ে দিল। এরপর বালিশের হাত বাড়িয়ে ভাবলো উৎসকে কল দিবে কিনা।
কাল রাত থেকে উৎসর সঙ্গে তার কথা নেই। উৎস বেশ কয়েকবার কথা বলতে চেয়েছিল, কিন্তু রূপকথা তাকে সুযোগ দেয়নি। কথা বলতে এলে তাকে বারবার ইগনোর করছে। কাল রাতে উৎসের কথায় ভীষণ কষ্ট পেয়েছে মেয়েটা। উৎস প্রায় সময় বলে সে ঝগড়ুটে মেয়ে। এটা কি ধরনের কথা? তাই বুঝি কষ্ট লাগে না? রূপকথা এসব ভাবতে ভাবতে উঠে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে আসলো শাওয়ার নিয়ে। ভেজা কাপড়গুলো ওয়াশরুমে রেখে আসলো। প্রথম কয়েকদিন নিজের কাপড় নিজেই ধুয়েছিল, এতে হাতের ব্যথার বেহাল অবস্থা হয়েছিল। কাপড় ধোয়ার মোটেও অভ্যাস নেই তার। এখনও আসার আগে মা কাপড় ধুয়ে দিত, এখানে আসার পর বাসার সার্ভেন্টরা ধুয়ে দেয়। যেদিন হাতে ব্যথা উঠছিল সেদিন উৎস অনেক বকা দিয়েছিল, বলেছিল ওয়াশিং মেশিন থাকতে কোন পাগলে হাত দিয়ে কাপড় দেয়। রূপকথা বললো আমি ওয়াশিং মেশিন চালাতে পারি না। এই বাসায় আসার আগে আম্মু আমার কাপড় ধুয়ে দিত। উৎস বললো বাসায় কি সার্ভেন্টের আকাল পড়েছে? যেটা পারো না সেটা করতে যাও কেন? রূপকথা আর কিছু বলেনি, কারণ দোষটা তারই ছিল। হঠাৎ আয়েশা বেগমের ডাকে রূপকথার ধ্যান ভাঙলো। দরজার দিকে তাকিয়ে দেখে জিজ্ঞাসা করলো, রূপকথা জিজ্ঞাসা করলো কিছু বলবে? আয়েশা বেগম বললো খেতে আসো। উৎস ফোন করে বলল আসতে একটু লেট হবে। রূপকথা জিজ্ঞাসা করলো লাঞ্চ করেছে উনি? আয়েশা বেগম বলল না, এসে খাবে বলল। আসতে লেট হবে তাই আমাকে বলল তোমাকে নিয়ে খেতে, তুই খেয়ে নে, ও উৎস আসলে একসঙ্গে খাবো। আয়েশা বেগম পাশ কাটিয়ে রুমে ঢুকলো রাবেয়া বেগম। কথাটা তিনি বলেছেন। আয়েশা বেগম বলল ওর আসতে লেট হবে, ততক্ষণ না খেয়ে থাকবে মেয়েটা। রাবেয়া বলল জামাইয়ের জন্য না খেয়ে থাকবে তা তো কার জন্য থাকবে? আয়েশা বেগম বলল কিন্তু মা। ব্যাস, আর বলতে পারল না। এর মধ্যে রাবেয়া বেগম ধমক দিল, কোনো কিন্তু না, তুই আমার থেকে বেশি বুঝিস? পুত্রবধূর সামনে এমন কড়া ধমক শুনে আয়েশা বেগমের মনটা ভারী হয়ে গেল। রূপকথা শাশুড়ির হাত ধরে হাসি মুখে বলল আপনি খেয়ে নিন, আমি আপনার ছেলের সঙ্গে আসলে তার সঙ্গে খাবো। রাবেয়া বেগম গম্ভীর মুখ করে বলল এসেছি পর্যন্ত লক্ষ্য করছি তোমরা মুখ দিয়ে বাবা মা এই দুই ডাক বের হতে খুব কষ্ট হয়, কারণ কি? মুহূর্তে রূপকথার মুখটি চুপসে গেল। রাবেয়া রূপকথার মাথায় হাত দিয়ে বলল আমার মেয়েটা দুই ছেলে, কোনো মেয়ে নেই। তারও তো ইচ্ছে করে কোনো পুতুল তাকে মা ডাকবে। এর ফাঁকে আয়েশার দিকে তাকিয়ে বলে কিরে করে না বল? আয়েশা বেগম আবার মুখ গম্ভীর টেনে বলল মা সব কিছুতে তোমার জবরদস্তি একদম ভালো লাগে না। ওর মন থেকে মা ডাকটা না আসলে ও কিভাবে ডাকবে? আয়েশা বেগম বলল আস্তে আস্তে শিখতে হবে। আয়েশা বেগম আর কিছু না বলে মায়ের উপর বিরক্ত হয়ে রুম ত্যাগ করলেন। আয়েশা বেগম যেতে রাবেয়া বেগম রূপকথার হাত ধরে বিছানা নিয়ে গিয়ে বসলো। মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলো আমার কথা কষ্ট পেয়েছো নিশ্চয়ই? রূপকথা বলল না নানু, কষ্টকে পাবো কেন? রাবেয়া বলল কারণ আমি কষ্ট পাওয়ার মতো কথা বলছি। রূপকথা হেসে বলল মোটেও না। রাবেয়া বেগম রূপকথার মাথা থেকে টাওয়ালটা খুলে চুল মুছে দিতে দিতে বলল শোনো বোন, জামাইকে বসে রাখতে হবে বুঝেছ? রূপকথা লাজুক এসে বলল রাবেয়া বেগম বলল তোমার জামাই প্রতিদিন অফিস আদালত যায় সুন্দর সুন্দর বেটি দেখে, এখন থেকে তাকে হাত না করতে পারলে পরে কী হবে বুঝেছো? রূপকথা কিছু বলছে না। যেখানে স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো চিহ্ন নেই সেখানে সে কাকে হাত করবে? এসব নিয়ে এখনও রূপকথা একটু ভাবতে চায় না, কারণ ভাবলেই তার মন খারাপ হয়। রূপকথা চুপটি করে রাবেয়া বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যে তার ঘুম চলে আসলো। বিকেল 4টায় উৎস ওর বাসায় আসলো। রুমে এসে দেখে রূপকথা নাক পর্যন্ত কমফোর্ট জড়িয়ে ঘুমিয়েছে। উৎস গায়ের ব্লেজারটা খুলে সোফায় রাখলো। এরপর ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে কাছ থেকে কমফোর্টটা এক সাইড নিয়ে গায়ে জড়িয়ে শুয়ে পড়লো। আজকে এতদিন পর অফিসে গিয়ে এই কাজের চাপ একটু বেশিই ছিল, তাই এখন শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। প্রায় সন্ধ্যা 6টা। ঘুম ভাঙতে রূপকথা কিছুটা চমকে উঠল, কারণ তার পাশে উৎস এখনও ঘুমিয়েছে। উৎসর গায়ে উপর এক পা তুলে দিছে। ঘটনা বোঝার খানিক পরে রূপকথা উৎসের গা থেকে পাটা নামিয়ে সরে আসলো। এরপর কিছুক্ষণ উৎসের দিকে নীরবে তাকিয়ে থেকে উঠে বসলো। গলা থেকে ওড়নাটা খুলে গায়ে জড়িয়ে নিল, ঠান্ডা লাগছে তার। তারপর বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে এসে একবার ভাবলো উৎসকে ডেকে জিজ্ঞাসা করবে কিছু খেয়েছি না। পরক্ষণে আবার নিজের ভাবনা ছেড়ে ফেলে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে লিভিং রুমের সোফায় বসে গল্প করছে রাবেয়া বেগম আর আয়েশা বেগম। রূপকথা গিয়ে তাদের পাশে বসলো। আয়েশা বেগম রূপকথাকে দিয়ে জিজ্ঞেস করলো ভাত খাবে নাকি অন্য কিছু বানিয়ে দিতে বলবো? রূপকথা বললো না, ভাত খাবে না। আয়েশা বেগম জিজ্ঞাসা করলো উৎস উঠছে? রূপকথা বললো না। আর রাবেয়া বেগম বললো ডাকনি, যাও ডেকে নিয়ে আসো, উৎস তো কিছু খায়নি। রূপকথা মনে মনে বেশ বিরক্ত হলো, তবে মুখে বুঝতে দিল না। বলল উনি ঘুমাচ্ছেন তাই আর ডাকলাম না, কাঁচা ঘুম উঠলে যে পরে ক্ষতি হতে পারে তাই আর কি। রাবেয়া বেগম বলল
উৎস যে এত করে দেরি করে আসবে আমি বুঝতে পারিনি, বুঝতে পারলে এতক্ষণে না খেয়ে থাকতে বলতাম না। রূপকথা হেসে বলল, ব্যাপার না। এরপর উঠে গিয়ে কিচেনে চলে গেল। সেখানে গিয়ে সার্ভেন্টরা সন্ধ্যার নাস্তা তৈরি করছে। রূপকথাকে দেখে ফাতেমা জিজ্ঞেস করলো, কিছু লাগবে ম্যাম? রূপকথা সরল উত্তর বলল, আমি কিছু খাবো আমি। ফাতেমা বলল, আপনি ডাইনিং রুমে গিয়ে বসুন, আমি নাস্তা নিয়ে আসছি ম্যাম। রূপকথা ডাইনিংয়ে রুমে গিয়ে বসলো। তার পিছু পিছু ফাতেমা গেল নাস্তার ট্রে হাতে। আজকের সন্ধ্যায় নাস্তা ভাপা পিঠা, পাটিসাপটা আর খাঁটি খেজুরের রস। প্রতি বছর এই দিন মানে শীতকালে আসলে রূপকথার বাসার এই ধরনের পিঠাগুলো বানাতে চায়। হঠাৎ বাসার চিত্র দেখে বাসার কথা মনে পড়ে গেল। ফাতেমা ট্রেটা রূপকথার সামনে রেখে বলল, ম্যাম, খেয়ে জানাবেন কেমন হয়েছে। রূপকথা হেসে বলল, অবশ্যই রেটিং দেব। রূপকথা খাওয়াগুলো শুরু করলো। পাটিসাপটা মুখে নিতেই বুঝলো দেখতে যেমন ইয়ামি, খেতেও ঠিক ইয়ামি হয়েছে। রূপকথা খাওয়া শেষের দিকে তখন উৎসকে নিচে এসে তার সামনে চেয়ারটাতে বসলো। রূপকথা একটিবারের জন্য তার দিকে তাকালো না। উৎস চুপচাপ মুখে হাত দিয়ে তার দিকে তাকিয়েছে। রূপকথা যখন বুঝলো উৎস তার দিকে তাকিয়েছে তখন কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। শুধু বউকে দেখলে হবে, আমাকেও তো একটু দেখতে পারো। উৎসের কথাটা শুনে রাবেয়া বেগম পাশের চেয়ারটাতে বসলো। উৎস হেসে বলল, সারা জীবন তো তোমাকেই দেখলাম ডার্লিং, আর কত দেখবো। রাবেয়া বেগম বলল, পুরনো হয়ে গেছে তো আর দেখতে মন যাচ্ছে না বুঝি? উৎস হেসে মজা করে তার গাল টেনে বলল। রাবেয়া বেগম বলল, দুপুরে এসে না খেয়ে ঘুমিয়েছিলে কেন? উৎস বলল, আমি তো দুপুরে আসিনি, বিকেলে এসেছি, আর দেরি হয়ে যাওয়াতে অফিস থেকে খেয়ে এসেছি। কথাটা শুনে রূপকথার হাত থেমে গেল, মাথায় যেন আগুন লেগে গেল। মনে মনে বলল, মশাই ঠিকই বাইরে থেকে গিলে এসেছে, অথচ আমি যে না খেয়ে তার জন্য অপেক্ষা করছি সেদিকে কারো হুঁশ নেই। রাবেয়া বেগম বলল, তুমি খেয়ে এসেছো, আগে বলবে না তো? এদিকে রূপকথা তোমার জন্য না খেয়ে অপেক্ষা করছে। কথাটা শুনে উৎস রূপকথার দিকে তাকালো, দেখলো মেয়েটা খাওয়া থামিয়ে নিচের দিকে তাকিয়েছে। উৎস মনে মনে বলল, একই রেখে আছে, তার মধ্যে আবার আমার জন্য না খেয়ে অপেক্ষা করছে। হায় আল্লাহ, কী হবে? রূপকথা চুপচাপ খাবার বাকিটুকু খেয়ে রুমে চলে গেল। রূপকথা যেতে উৎস রাবেয়া বেগমকে বলল, আমি তো রূপকথাকে নিয়ে আম্মাকে খেয়ে নিতে বলেছিলাম, ও খায়নি কেন? রাবেয়া বেগম বলল, ওকে আমি বলেছিলাম তোমার জন্য অপেক্ষা করতে। উৎস বলল, তার মানে কি ও কলেজ থেকে এসেছে এ পর্যন্ত কিছু খায়নি? রাবেয়া বেগম বলল, কই খেলো? তাদের কথায় আয়েশা বেগম আর ফারুক সাহেব এসে যুক্ত হলো। আয়েশা বেগম বলল, কি গোপন আলোচনা হচ্ছে দুজনের মধ্যে? রাবেয়া হেসে বলে, তেমন কিছু না, এমনি। এরপর সার্ভেন্ট এসে নাস্তা দিয়ে গেল। সবাই টুকটাক কথা বলতে বলতে খাওয়া শেষ করলো। খাওয়া শেষে উৎস রুমে এসে দেখে রূপকথা পড়তে বসেছে। উৎস তার সঙ্গে কীভাবে কথা বলছে বুঝতে পারছে না। অনেক ভেবে জিজ্ঞেস করলো, তোমাদের ক্লাসে ফার্স্ট হয়েছে কে জানো? রূপকথা উত্তর দিলেন না, নিজের মতো পড়ছে। উৎস জিজ্ঞাসা করলো, তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। রূপকথা এবার কোনো উত্তর দিল না। উৎস এবার রূপকথার পাশে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে, কথা বলছো না কেন? কি করেছি আমি? রূপকথা এবার মোবাইলটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। তবে এবার আর উৎস তার পিছু নিল না। রুমের থেকে ফোন আর কম্পিউটার নিয়ে স্টাডি রুমে চলে গেল। তার এখন অনেক কাজ বাকি। রূপকথার সঙ্গে পরে কথা বলা নেবে। আপাতত ওর মাথা ঠান্ডা হোক। অন্যদিকে রূপকথা ভেবেছিল উৎস হয়তো তার পেছন পেছন ব্যালকনিতে এসে তাকে সরি বলবে, কিন্তু তার ভাবনাটাকে ভুল প্রমাণ করে উৎস চলে গেল। রূপকথা একটা দীর্ঘশ্বাস ছাড়লো, বললো, আমি হয়তো একটু বেশি আশা করে ফেলেছিলাম। এরপর হঠাৎ হোয়াটসঅ্যাপে মেসেজ এসলো, কেমন আছেন সুস্নিগ্ধা? রূপকথা বিরক্ত হলো, এই অপরিচিত নাম্বার না। কয়েকদিন পর পর মেসেজ দিয়ে এটা ওটা জিজ্ঞেস করে। রূপকথা সিন করে দেয়, কিন্তু আজ রিপ্লাই দিয়ে লিখলো, কে ভাই আপনি? বিরক্ত করেন কেন? অপরিচিত ব্যক্তি বলে, আমি কে হতে পারি বলেন তো? রূপকথা বলল, আমি কিভাবে বলবো আপনি কোন জিনের বাচ্চা? না না, আমি কোনো জিনের বাচ্চা নই, আমি আপনার মতো একজন রক্ত মাংস গড়া মানুষ। আপনি কি আমাকে চেনেন? জি। কতটুকু? সময় বলবো সময় হলে। কিসের সময়? সময় আসুক, তখন না হয় বলবো। রূপকথা আর কোনো রিপ্লাই দিল না। বিরক্ত লাগছে, তবু ব্লক করতে পারছে না, শুধুমাত্র এটাকে সেটা দেখার জন্য। রূপকথা এবার ফোনটা বন্ধ করে রুমে এসে রাখলো। আসার সময় একটা শাল নিয়ে আসলো। রূপকথা শালটা গায়ে জড়িয়ে দোলনায় বসে পা সব একসাথে তুলে বসলো। পুরো দমে শরীর শীত পড়ছে, কুয়াশা চারপাশ ঘিরে রয়েছে। রূপকথা দোল খেতে খেতে গুনগুনিয়ে গান গেছে, তোমার চির চেনা পথের ওই সীমা ছাড়িয়ে। রাত 10টায় উৎস রুমে আসলো। রুমে এসে রূপকথাকে কোথাও দেখতে না পেয়ে ব্যালকনিতে চলে গেল। দেখতে পেল দোলনায় হাত পা একসঙ্গে করে একটা
বিড়াল ছানার গায়ে শাল জড়িয়ে ঘুমিয়ে আছে। সামনে বেবি হেয়ারগুলো মুখে উঠে এসে বসছে। উষা চুপচাপ কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়ে রইল। এরপর বলল, এই রূপকথা, রূপকথা। কয়েকবার ডাকার পর রূপকথার ঘুম ভাঙল। হাই তুললে ঠিক করে সামনে বসে তাকাতে দেখলো উৎস দাঁড়িয়ে আছে। তাকে দেখে রূপকথা বাইরের দিকে তাকালো। উৎস মুচকে এসে বলল, ডিনার করবে না? 10টা বেজে গেছে। রূপকথা উঠে ওয়াশরুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে নিচে চলে গেল। উৎস তখন আগের মতো দাঁড়িয়েছে। রূপকথা যেতে বলল, এক রত্তি একটা মেয়ে, অথচ রাগ কত, নিঘাত ধানি লঙ্কা। এরপর নিজে নিচে নেমে গেল। গিয়ে দেখলো রূপকথা অলরেডি সবার খাবার খাওয়া শুরু করে দিয়েছে, আর বাকিদের সঙ্গে টুকটাক কথা বলছে। উৎসকে দেখে ফিরেও তাকালো না। উৎস গিয়ে তার পাশের চেয়ারটা বসলো। খাওয়ার মাঝে আয়েশা বেগম ফারুক সাহেবকে জিজ্ঞেস করলো, উদয়টার কোনো খোঁজ খবর জানেন? ফারুক সাহেব শক্ত বলল, জেনে কী করবো? আয়েশা বেগম বলল, কতদিন হয়ে গেছে ছেলেটা বাসায় আসে না। উৎস বলল, ও জানে বাসায় আসলে ওর কপালে দুঃখ আছে, তাই আসে না। আয়েশা বেগম বলল, মাফ করে দাও, তোমারই তো ভাই। উৎস বলল, ও আমার ভাই, যে কিনা সর্বনাশ করার জন্য একটা বেহায়া মেয়েকে লেলিয়ে দিয়েছিল। আয়েশা বেগম চুপ করে গেলেন, কিছু বললেন না। রাবেয়া বেগম বলল, এই ছেলেকে যেভাবে হোক ধরে বেঁধে আর একটা বিয়ে পড়িয়ে দাও, দেখবে বউ পেলে সব ঠিক হয়ে যাবে। রাবেয়া বেগমের কথা শুনে সবাই খাওয়া থামিয়ে রূপকথার দিকে তাকালো। রূপকথা খাওয়া থামিয়ে বলল, হ্যাঁ, এবার আপনার আদরের ছোট নাতিকে বিয়ের আসরে আরেকটা মেয়েকে রেখে পালিয়ে যাক, তারপর আপনার সবাই মিলে আপনার বড় নাতিকে বলির পাঠা বানান, তাই তো? এটাই তো চান নাকি? সবাই রূপকথার কথায় অবাক হলো। রূপকথা বলল, কিন্তু এবার তো সেটা হবে না, কারণ আমি হতে দিব না। আশা বেগম বলল, কিভাবে কথা বলছো তুমি? রূপকথা বলল, আমার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলার পরে জিজ্ঞাসা করছেন কিভাবে কথা বলছি? আমি আপনার নিজের মেয়ে হলে পারতেন এই কথাটা বলতে? ফারুক সাহেব বললেন, নিজের মেয়ে পরের মেয়ে, এসব কেমন কথা? আর এসব কথা এখন উঠতেছে বা কেন? রূপকথা বলল, আপনারা তুলছেন বলে উঠছে। রূপকথা আর কিছু না বলে হাত দিয়ে উঠে চলে গেল। রূপকথা যেতে উৎস বলল, ও কিন্তু ভুল কিছু বলেনি, আমি ওর সঙ্গে একমত। ফারুক সাহেব বলল, আচ্ছা হয়েছে, সবাই খেয়ে নাও, এসব আলোচনা বাদ দাও। সবাই চুপচাপ ডিনার শেষ করে যে যার রুমে চলে গেল। উৎস রুমে এসে দেখলো রূপকথা হোমওয়ার্ক করছে। উৎস নিচে বলল, নিচে এভাবে কথা বললে কেন? বড়দের সঙ্গে কেউ এইভাবে কথা বলে? রূপকথা কিছু বলল না। উৎস বিরক্ত হয়ে বলল, যা মন চায় করো, আমি কিছু বলবো না। উৎস ওয়াশরুমে চলে যেতে ফ্রেশ হতে, এরপর ফ্রেশ হয়ে একটা কমফোর্ট গায়ে ছুঁয়ে পড়ল। রাবেয়া হোমওয়ার্ক শেষ করে রাবেয়া বেগমের কাছে গিয়ে দেখলো তিনি শুয়েছেন। রূপকথা গিয়ে তার রুমের লাইট জ্বালালো। এরপর তার মায়ের কাছে বসে পা ধরে বলল, আই এম সরি নানু, আমাকে মাফ করে দিবেন। আমি না চাইতে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, যেটা আমি মোটেও চাইনি। তখন আমার মাথা গরম ছিল, তাই কি বলতে কি বলে বুঝতে পারিনি। প্লিজ এবারের মতো মাফ করে দিন। রাবেয়া বেগম চোখটা সবেমাত্র লেগেছিল, হঠাৎ কেউ পা ধরায় সজাগ হলো। দেখলো রূপকথা এসেছে। রূপকথার কথা শুনে তার হাসি এলো। আরে উঠো, পা ছাড়ো, কিছু মনে করিনি। রূপকথা বলে, মিথ্যে বলছেন, আমি জানি আপনি কষ্ট পেয়েছেন। রাবেয়া বেগম হেসে বলল, পাগলামি না করে ঘুমাতে যাও। রূপকথা বলল, আগে বলুন না মন থেকে মাফ করে দিয়েছেন। রূপকথা বলল, আচ্ছা, মন থেকে যাও, মন থেকে মাফ করে দিয়েছি। রূপকথা বলল, ওকে, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম। রাবেয়া বেগম শেষের ইংরেজিটুকু বুঝলো, তাই কোনো উত্তর দিতে পারল না। রূপকথা লাইটটা নিভিয়ে দরজাটা হালকা করে লাগিয়ে দিয়ে নিজেদের রুমে চলে গেল। রূপকথা গিয়ে দেখলো উৎসের কোনো সাড়া শব্দ নেই। রূপকথা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে এসে গায়ে পায়ে লোশন ময়েশ্চারাইজার লাগিয়ে নিল। সবশেষে পানি খেয়ে রুমের ডিম লাইট নিভিয়ে আলো জ্বালিয়ে উৎসের পাশে গিয়ে শুয়ে পড়ল। শোয়ার কিছুক্ষণের মধ্যে ঘুম আসতে রূপকথা গিয়ে উৎসর বুকে পিঠ ঠেকিয়ে একদম তার সঙ্গে মিশে গেল। তখনও উৎসর ঘুম আসেনি। সে রূপকথার কাণ্ড দেখে ঠোঁট টিপে হাসল। রূপকথা প্রতিদিন তার সঙ্গে লেগে শোয়, আজকে তাও তো ভাগ্য ভালো যে গায়ের উপর পা তুলে দেয়নি। আজ উৎস অনেক সাহস করে একটা কাজ করলো। পেছন থেকে রূপকথাকে জড়িয়ে ধরল। মনে মনে বলল, এত হেজিটেটে কী আছে, আমারই তো বিয়ে করাবো। এসব ভাবতে ভাবতে উৎসর চোখ রেগে গেল। উৎসর নড়াচড়া না দেখে রূপকথা চোখ খুলে তাকালো। তার ঘুম আসেনি। এতক্ষণ সে অভিনয় করলো। উৎস তাকে এই প্রথম এত সুন্দর করে জড়িয়ে ধরলো। নিঃসন্দেহে সুন্দর এক নতুন অনুভূতি। কিন্তু রূপকথা এসব পাত্তা দিল না, কারণ তার তো উৎসকে ধরে গ্যাচাং করে একটা কামড় দিতে মন চাচ্ছে। মনে মনে পড়লো, কেউ রাগ অভিমান করলে যে সুন্দর করে সরি বলতে হয়, মিনিমাম কমন সেন্সটুকু নয়। হুদাই পিছনে বেড়ালের মতো ঘুরঘুর করে লাভ নাই। এবার সরি না বললে মাপ নেই। পরদিন
দুপুরে একটা অডিটোরিয়াম রুমে বসে অপেক্ষা করছে রূপকথা সহ ইন্টার সেকেন্ড ইয়ারের সকল শিক্ষার্থী। ফার্স্ট সেকেন্ড থার্ড কে হবে এটা নিয়ে অলরেডি শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। রূপকথা নিশ্চুপ হয়ে বসে আছে ইতু আর ওয়াহির মাঝখানে। মাঝের সারিতে পেছনের বেঞ্চগুলোতে জায়গা হয়েছে তাদের। ছাত্রছাত্রী বেশি হতে অনেক জায়গাকে বসার জায়গা পেয়ে দাঁড়িয়ে আছে। আলোচনার অবসান ঘটিয়ে প্রিন্সিপালের সকল বোর্ড মেম্বার এসে উপস্থিত হলো। তারা রুমে প্রবেশ করতে শিক্ষার্থীরা সবাই দাঁড়িয়ে সম্মান জানালো। রূপকথা দাঁড়িয়ে সামনে তাকাতে দেখলো উৎসও এসেছে। মনে মনে হলো, ও আচ্ছা মশাই যে বোর্ড মেম্বার, আমি তো ভুলেই গেছিলাম। এরপর গাল বাঁকা করে বসে বলে ইতু ওয়াহিকে বলে, এই ওয়াহি দেখ দেখ, লোকটা আগের চেয়ে বেশি সুন্দর। লোকটা বয়স যেন দিন দিন কমে যাচ্ছে। ওয়াহি বলে, এভাবে বলছিস কেন? বেচারা তো নজর লেগে যাবে। মেয়েটা ভালো না, আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। ওয়াহি বলে, ফেসবুকের পাসওয়ার্ডটা তো বউয়ের কাছে আছে, এই মেয়েদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। ইতু বলল, বেটা অবাইত্যা, বউ কোত্থেকে আসবে? ওয়াহি বলে, 3-4 মাস আগে বিয়ে করলে শুনছিলাম। ইতু রূপকথার কাঁধে ঢলে পড়ে বলল, না আমি বিশ্বাস করি না। এতক্ষণ রূপকথা মুখ খুলে হেসে বলল, আপা রিয়েলিটি মাইনে নেন। ইতু বলল, কিন্তু বেটাটা সুন্দর আছিল। ওয়াহি বলল, তোর চোখ তো সব বেটা সুন্দর। কেউ কিছু বলতে পারলো না। একজন স্যার মাইক হাতে নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। এরপর সবাই থমকে দেখে বলল, তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো আজকে তোমাদের এখানে রাখার আসল কারণ কি। আমি আশা রাখবো তোমরা সবাই চুপচাপ দেখে আমাদের কিছু বলার সুযোগ দেবে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত স্যার ম্যামেরা। এছাড়া উপস্থিত হয়েছেন সম্মানিত বোর্ড মেম্বাররা। এখন সম্মানিত প্রিন্সিপাল মহোদয় শিক্ষার্থীর উদ্দেশ্যে কিছু বলবেন। আশা করি সবাই স্যারের কথা মনোযোগ দিয়ে শুনবেন। এরপর প্রিন্সিপাল স্যার বক্তব্য দেওয়া শুরু করলেন। এই লোকটা 5 মিনিট কথা বলে বলে পক পক করে 1 ঘন্টা পক পক বললেন। না না, এটা নতুন অভ্যাস নয়। প্রতিটা মিটিংয়ে অনুষ্ঠানে উনি এমনই করেন। অন্যদিকে উৎসব ব্লুটুথ কানে লাগিয়ে একাধারে ফোনের স্ক্রিনে তাকিয়ে দিচ্ছে। এসব বকবক শুনতে তার ভালো লাগছে না। এমন সময় একটি কাঙ্ক্ষিত সময় প্রথমে সায়েন্সের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেটা জানানো হলো। তাদের সামনে ডাকা হলো। এরপর কমার্সের ফার্স্ট সেকেন্ড থার্ড যারা আছে তারা। এরপর আসলো আর্টসের পালা। যে স্যার র্যাঙ্কিং করছে তিনি হেসে সবার উদ্দেশ্য, কি জানো, আর্টস যারা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে কিন্তু সায়েন্স আর কমার্সের থেকেও বেশি নাম্বার পেয়েছে। সবার মধ্যে আবার আলোচনা শুরু হয়েছে যে কাঙ্ক্ষিত দুজন মানুষকে নিয়ে। ভীষণ আগ্রহ নিয়ে সবাই অপেক্ষা করছে আর্টসে ফার্স্ট সেকেন্ড কে হয়েছে শোনার জন্য। স্যার প্রথমে ঘোষণা করছে প্রথম হয়েছে আদনান আহমেদ আদিন, আর সেকেন্ড হয়েছে রূপকথা আহসান, এবং থার্ড হয়েছে মিশমি নারান্নুম। তোমরা তিনজনে প্লিজ সামনে এসো। রূপকথা সেকেন্ড হয়েছে শুনে রূপকথা সহ ক্লাসের সবাই অবাক। রূপকথা পড়ালেখা ভালো এটা ক্লাসের সবাই জানে, তবে এতটা ভালো সেটা আগে কেউ জানতো না। রূপকথা চ্যাপ্টা হয়ে বসে থাকতে ইতু আর ওয়াহি ঠেলে বলল, কিরে সামনে যা, তোকে ডাকছে তো। রূপকথা বলল, দোষ আমার বিশ্বাসই হচ্ছে না, দেখ আমার হাত পা কাঁপছে, একদম ঠান্ডা হয়ে গেছে। ইতু এসে বলল, পরে কথা বললো, আগে সামনে যায়। রূপকথা অনেক কষ্টে উঠে সামনের দিকে হাঁটা তুললো। সামনে তাকিয়ে দেখে উৎস তার দিকে তাকিয়েছে। উৎস রূপকথা এগিয়ে মেয়েদের সামনে দাঁড়ালো। আদনান আহমেদ আদিল মাত্র 2 নম্বর বেশি পেয়েছে রূপকথা আয়সনের থেকে এগিয়ে। আর সায়েন্স আর্টস কমার্স মিলে আর্টসদের প্রথম বিভাগে হয়েছে আদনান আহমদ আদিল, আর সেকেন্ড হয়েছে রূপকথা হাসান, থার্ড হয়েছে সায়েন্স থেকে তুতুল সরকার। এছাড়া এখানে উপস্থিত অনেক শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। এরপর বোর্ড মেম্বাররা সবাই একটু একটু মোটিভেশন কথা বলা শুরু করলো। সবার শেষে উৎসের পালা। উৎস মাইক হাতে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাই বলে, ভালো আছি। উৎস, আপনি কেমন আছেন? উৎস বলল, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার উদ্দেশ্যে অনুরোধ রইল আপনাদের উদ্দেশ্যে কিছু বলবো না, বল কিছু না কিছু বলতে হবে, তাই বলতে আসলাম। না হলে আমার ইচ্ছে ছিল না আপনাদের বিরক্ত করা। আমি জানি আপনারা বিরক্ত হয়ে বসে আছেন, তাই বিরক্ত হওয়াই স্বাভাবিক। আপনাদের রেজাল্ট দেখলাম, মাশাআল্লাহ সবাই অনেক ভালো করেছেন। আমরা আশা রাখছি আপনারা পরবর্তীতে এমন ভালো রেজাল্ট করে আমাদের
প্রতিষ্ঠানে মুখ উজ্জ্বল করবেন। এছাড়া ভরসা রাখে আপনাদের ডিসিপ্লিন মেনে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। এটুকু আশা তো আমরা আপনাদের উপর রাখতে পারি, কি পারি না? সবাই বলে জি। উৎস বলল, যারা তুলনামূলকভাবে কম নম্বর পেয়েছে তাদের মন খারাপ হওয়ার কিছু নেই। আপনারা যেমন লিখেছেন তেমনই নম্বর পাবে। খাতায় লিখেছেন কিন্তু নাম্বার পাননি, এমনটা কিন্তু হয় নাই। তারপর যদি মনে হয় খাতায় কাটা কোনো ভুল হয়েছে, তাহলে নির্দ্বিধায় স্যার ম্যামদের সাথে কথা বলে সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, নিয়মিত ক্লাস করবে। যেমন বিষয় বুঝতে অসুবিধা হয় সেগুলো স্যারদেরকে জিজ্ঞাসা করবেন। আজ এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। উৎসের বক্তব্য শেষে প্রিন্সিপাল স্যার আর কিছু কথা বললে আয়োজকের ইতি টানল। পাশাপাশি হাঁটতে হাঁটতে মাঠ পেরোচ্ছে রূপকথা, ইতু আর ওহি। ইতু বলল, কী রে, তুই তো ছক্কা মেরে দিলি। রূপকথা বলল, বিশ্বাস কর ভাই, আমি এতটা আশা করিনি। ওয়াহি বলল, হয়েছে, আর নাটক করতে হবে না। ট্রিট কবে দিবি সেটা বল। রূপকথা বলল, ক্যান্টিন তো তেমন ইউনিক কিছু নেই। ইতু বলল, আরবি বলত, ক্যান্টিনে কে ট্রিট দেয়? আমরা তো রেস্টুরেন্টে গিয়ে ট্রিট নিব। রূপকথা এবার পড়লে বিপদে বলল, রেস্টুরেন্টে যাওয়ার অনুমতি নেই আমার। ইতু বলল, এভাবে বলছিস যেন বিয়ে মানা করছে। রূপকথা বলল, সত্যি বলছি, বাসা থেকে পারমিশন নেই। ইতু বলল, আরে আমাদের কলেজের পাশে একটা সুন্দর রুপটপ আছে, সেখানে যাব। রূপকথা বলল, আচ্ছা ভেবে দেখি। আরে একটু টুকিটাকি কথা বলতে তিনজনে গেট দিয়ে বের হলো। রূপকথা গেটের সামনে এসে দেখে ড্রাইভার গাড়ি নিয়ে তার জন্য আগে থেকে দাঁড়িয়েছে। রূপকথা দুজনকেই বিদায় দিয়ে গাড়িতে উঠে বসলো। এর একটু পরে ওয়াহি আর ইতু একটা রিকশায় উঠে পড়লো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিচ্ছে দেখে রূপকথা জিজ্ঞেস করলো, গাড়ি স্টার্ট দিন, কার জন্য অপেক্ষা করছেন? ড্রাইভার বলল, ম্যাম স্যার আসতেছে। রূপকথা বলল, উনি এই গাড়িতে করে যাবেন নাকি? ড্রাইভার বলল, জি ম্যাম। রূপকথা কিছু বলল না, চুপচাপ সিটে হেলান দিয়ে বসে রইল। প্রায় 20 মিনিট পর উৎসব প্রিন্সিপালের রুম থেকে এসে গাড়িতে উঠল। দেখে রূপকথা গা হেলিয়ে চোখ বন্ধ করে শুয়েছে। উৎস জিজ্ঞেস করলো, শরীর খারাপ? রূপকথা চোখ না খুলে বলল, না। উৎস আর কিছু বলল না, মনে মনে বলল, যাক, এতক্ষণে তাহলে ম্যাডামের মুখ দিয়ে কথা বেরোছে। রূপকথা মনে মনে বলল, নিহাত ঘরের কথা বাইরে বলতে চাই না, তাই জবাব দিলাম না, না হলে জীবনেও দিতাম না। উৎস ড্রাইভারকে বলল, আগে আমাকে অফিসে দিয়ে এসো, এরপর তোমার ম্যামকে বাসায় দিয়ে এসো। গাড়ি এগোতে লাগলো। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো উৎসর অফিসের সামনে। উৎস রূপকথা বলে, আসছি। এরপর ড্রাইভারকে বললো, সাবধানে ড্রাইভ করো। রূপকথা না চাইতে একবার উৎসের দিকে তাকালো। এরপর ড্রাইভার গাড়ি টান দিল। রূপকথা বাসায় গিয়ে সবাইকে তার রেজাল্টের কথা জানালো। রূপকথার খুশি দেখে বাকিরা খুব খুশি হলো। রাত 8টার দিকে উৎস অফিস থেকে ফিরে নিজেদের রুমে গিয়ে দেখে পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। উৎস রুমের লাইটগুলো জ্বালিয়ে বিছানার দিকে তাকিয়ে দেখে যা ভেবেছিল তাই। রূপকথা এখনো নাক পর্যন্ত কম্পট জড়িয়ে ঘুমিয়েছে। উৎসাহ গায়ের ব্লেজার টাই হাতঘড়ি খুলে জায়গা মতো রাখলো। এরপর ফ্রেশ হতে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উৎসব ফ্রেশ হয়ে বিছানায় এসে রূপকথার পাশে ডাকলো। এরপর আস্তে করে জিজ্ঞেস করলো, রূপকথা, এই রূপকথা। এভাবে কয়েকবার ডাকার পর যখন রূপকথার কোনো সারা শব্দ নেই, তখন উৎস রূপকথার গা থেকে একটানে কম্পটটা সরিয়ে নিল। রূপকথার গা থেকে কম্পট সাথে উৎস চোখ কপালে উঠে গেল। রূপকথার পরনে কুর্তির পেটে অনেকটা উপরে উঠে গেছে, তা আর তার আবার এক সাইডে শেরওয়াতে বুকের কাছে কুর্তির অংশটা সরে গেছে। বাকিটা রইল পরনের ঢিলেঢালা প্লাজো, সেটার অবস্থা বেহাল, হাঁটুর উপরে উঠে আছে। উৎস গা থেকে কম্পটটা সরিয়ে নেওয়া রূপকথা ঘুমটা হালকা হলো, নড়ে চড়ে উঠলো। তাকে নড়ে চড়তে উঠে দেখে উৎস তাড়াতাড়ি করে তার প্লাজোটা নামিয়ে দিল। এরপর কুর্তিটা ঠিক করে দিল। অন্য পাশে রূপকথা চোখ বন্ধ করে রেখে আশেপাশে হাতিয়ে কম্পটটা খুঁজছে। উৎস এবার কড়া গলা বলল, রূপকথা। রূপকথা জবাব দিল, কি? উৎস বলল, কতক্ষণ ধরে ডাকছি? রূপকথা উল্টে জিজ্ঞাসা করলো, কতক্ষণ ধরে ডাকছেন? উৎস বুঝলো রূপকথা এখনো গভীর ঘুমে আছে। কি বলছে সে নিজেও জানে না। রূপকথার অবস্থা দেখে উৎস দুষ্টু হেসে নিজের ঠান্ডা বরফের মতো হাত রূপকথার পায়ের তালুতে লাগিয়ে দিল। পায়ে ঠান্ডা কিছু অনুভব হতে রূপকথা লাফিয়ে উঠল, ভয় পেল ভীষণ। পরক্ষণে সামনে দাঁড়িয়ে থাকা উৎসকে দেখে একটু স্বস্তি পেল। গলার কাছে জামার অংশটুকু বুকে আলগা করে থুতে দিয়ে বলল, আপনি? উৎস বলল, অন্য কাউকে আশা করছিলেন নাকি? রূপকথা বলল, যত সব বাজে কথা। এসব বলার জন্য আমার কাঁচা ঘুমটা ভাঙিয়েছেন? উৎস বলল, ফ্রেশ হয়ে রেডি হয়ে না। রূপকথা বলল, জিজ্ঞাসা করল, কোথায়? উৎস বলল, গেলেই দেখতে পাবে। রূপকথা বলল, কিন্তু আমি তো আপনার সঙ্গে কোথাও যাবো না। উৎস বলল, কেন যাবে না? আমি কি করছি? রূপকথা বলল, কি করছেন নিজেও জানেন না, আমাকে জিজ্ঞাসা করছেন কেন?
উৎস বলল, আচ্ছা ঠিক আছে, কথা বলতে হবে না, এমনি সঙ্গে চলো। রূপকথা বলল, বললাম তো যাবো না। উৎস এবার রেগে গেল, রূপকথার দিকে ঝুঁকে ধমকে বলল, আর একবার যাবে না বললে এক থাপ্পড়ে গাল লাল করে দেবো। সবসময় তেড়ামি ভালো লাগে না, ইদানিং তুমি আমাকে দিয়ে বেশি কথা বলেছ। দিনকে দিন আমাকে নিজের মতো বাচাল বানিয়ে দিতে চাও। যাও, উঠো, চুপচাপ রেডি হো না। ধমক শুনে রূপকথা চোখে পানি চলে এসলো। তাকে কেউ একটু ধমক দিলে তার কান্না আসে, এটা নতুন কিছু নয়। অন্যদিকে উৎস ঠিকই খেয়াল করলো মুহূর্তে রূপকথার চোখ জোড়া লাল হয়ে গেছে। তবে সেদিকে পাত্তা না দিয়ে উৎস নিজের কাজের মতো রেডি হতে থাকলো। রূপকথা উঠে ফ্রেশ হয়ে নিল। এরপর আলমারি থেকে একটা কালো কটন মণিপুরি শাড়ি বের করলো, সঙ্গে কোনোই পর্যন্ত কালো ব্লাউজ। রূপকথা শাড়ি সহ যাবতীয় সব জিনিস নিয়ে ওয়াশরুমে পাশের ছোট্ট রুমটা চলে গেল। কিছুক্ষণ পর শাড়িটা পরে বেরিয়ে আসলো রূপকথা। বিছানায় চোখ যেতে দেখলো উষো কালো ট্রাউজারের সঙ্গে টি শার্টের উপর কালো হুডি পরছে। রূপকথা সেদিকে আর তাকালো না, আয়নার সামনে দিয়ে দাঁড়ালো। এরপর মুখে একটা হালকা মেকআপ করে ঠোঁটে একটা নুড লিপস্টিক দিল, চোখে একটু কাজল এঁটে দিল, সবশেষে চুলগুলো মাঝখানে সিঁথি করে ছেড়ে দিল। উৎসর সঙ্গে বের হলো রূপকথা শাড়ি পরে। আর শাড়ি পরার একমাত্র কারণ হলো তাকে যেন একটু বড় দেখায়। উৎস ফোনের হুডি পকেটে রেখে দাঁড়ালো, জিজ্ঞাসা করলো, হয়েছে তোমার, আর কতক্ষণ লাগবে? রূপকথা কোনো উত্তর দিল না। আলমারি থেকে একটা কালো শাল বের করে গায়ে জড়িয়ে নিল। এরপর ফোনটা হাতে নিয়ে উৎসকে রেখে রুম থেকে বেরিয়ে গেল। উৎস রূপকথার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাসে তার পিছু নিল। মনে মনে বলল, বিয়া বিয়া নিয়ামত, বিয়ের পরে কেয়ামত। আল্লাহ আমার ধৈর্য আরো কয়েক হাজার গুণ বাড়িয়ে দেখ। উষো নিচে থেকে রূপকথা দাঁড়িয়ে আয়েশা বেগম আর রাবিয়া বেগমের সাথে কথা বলছে। উষো এসে তাদের সামনে দাঁড়ালো, বললো, আমরা বাইরে যাচ্ছি, ডিনার করে ফিরবে। দুজনকে বাইরে যেতে থেকে রাবিয়া বেগম খুশি হলো, বললো, যাও, একটু আলাদা সময় কাটিয়ে এসো। আয়েশা বেগম বলল, সাবধানে ড্রাইভ করো। তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল দুজনে। উষো ড্রাইভ করছে, তার পাশের সিটে বসে রূপ চুপচাপ বাইরে দৃশ্য দেখছে রূপকথা। চারিদিকে কুয়াশায় ঘেরা। গাড়িতে যে দুজন মানুষ, পরিচিত মানুষ বসে আছে তা বোঝার জো নেই। কারো মুখে কোনো কথা নেই, দুজনের মুখে কুলু বেটে বসে আছে। উষো রাস্তার পাশে এক সাইডে গাড়িটা থামালো, সিট বেল্ট খুলে রূপকথাকে বলল, একটু আসো, আমি আসছি। রূপকথা কিছু বলল না। উৎস গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়ালো। এই টাইমে রাস্তায় গাড়ি জ্যাম থাকে না। উৎস কীভাবে রাস্তা পার হবে এটা নিয়ে রূপকথা চিন্তা হলো। তাই এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। মনে মনে বলল, মানুষটার সঙ্গে যতই রাগ অভিমানে করিনি, দিন শেষে মানুষটা তো আমারই আপন স্বামী। এর মধ্যে উৎস রাস্তা পার হয়ে গেল। রূপকথা তাও তাকিয়েছে, উৎস আসার অপেক্ষায়। উৎস রাস্তা পার হতে ওপাশে একটা ফুলের দোকানে গেছে। রূপকথা বুঝতে পারছে না উৎস কেন ফুলের দোকানে গেল। কিছুক্ষণ পর উৎস ফুলের দোকান থেকে বের হলো। এরপর রাস্তা পার হয়ে এসে গাড়ির দরজা খুলে নিজের সিটে বসলো। রূপকথার দিকে তাকিয়ে দেখে রূপকথা তার হাতের দিকে তাকিয়েছে। রূপকথা হাতে তখন ফ্লাওয়ার বুকে সঙ্গে একটা বেলি ফুলের গাছ। উৎস গাড়ির গ্লাস উঠিয়ে দিল, লাইট জ্বালিয়ে দিল। এরপর ফুলের বুকে এটা রূপকথার হাতে বাড়িয়ে দিয়ে দিল, ভালো রেজাল্টের করে স্যার ম্যামদের কাছে আমার মুখ উজ্জ্বল করার জন্য অসংখ্য ধন্যবাদ, মিসেস উৎস যাওয়াত। রূপকথা খুশি হয়ে ফুলের বুকেটা হাতে নিয়ে মুচকে আসলো। এরপর একটু করে উৎস রূপকথার বাম হাতটা নিজের কোলে রেখে বেলি ফুলের মালাটা হাতে পরিয়ে দিয়ে বলল, কী দোষ করছি জানি না, তারপরও সরি। সরি শুনে রূপকথার মনটা ঠান্ডা হয়ে গেল। বলল, পরপর আরও 2বার বলুন। উৎস জিজ্ঞাসা করলো, কী বলবো? রূপকথা বলল, সরি। উৎস বলল, ইটস ওকে। রূপকথা বলল, আপনাকে সরি বলতে বলছি। উৎস বলল, বলছি তো, ইটস ওকে। রূপকথা বলল, ভাঙবে তবু মচকাবে না। উৎস কিছু না বলে হেসে গাড়ি স্টার্ট দিল। অন্যদিকে রূপকথা ছবি তুলতে ব্যস্ত। উৎস জিজ্ঞাসা করলো, তোমাকে যে এত সুন্দর একটা ফুলের বুকে দিয়েছে, তুমি তো একটা থ্যাংক ইউ বলে না? রূপকথা বললো, ওয়েলকাম। উৎস বুঝলো রূপকথা তার সঙ্গে চালাকি করছে, একটু আগে যেমন সে নিজে করেছিল। মিরপুর 12 নম্বর রুপটপে এসেছে রূপকথা আর উৎস। দুজনের সামনাসামনি বসেছে। পাশ ফিরে ব্যস্ত নগরীর গাড়িগুলো চোখে পড়ছে। রূপকথা বলল, কিছু ছবি তুলে দেবেন? উৎস বলে, দিলাম আর কি। রূপকথা বলল, ওদিকটায় চলুন। এরপর কিছুক্ষণ অনের জন্য উৎস নিজেকে রূপকথার ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে মানিয়ে নিল। রূপকথা বেশ অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে গেল। রূপকথা ফুলের বুকেটা হাতে সুন্দর সুন্দর কিছু ছবি তুলল। নিজের সিঙ্গেল ছবি তোলা শেষে রূপকথা একটা মেয়েকে বলে, এক্সকিউজ মি আপু, আমাকে কিছু ছবি তুলে দেবেন? মেয়েটা বলল, শিওর। রূপকথা উৎসর হাত থেকে ফোনটা নিয়ে মেয়েটাকে দিল। মেয়েটা জিজ্ঞাসা করলো, আপনার হাজবেন্ড? রূপকথা হেসে বলে, জি। মেয়েটা বলল, মাশাআল্লাহ, সুইট কাপল, বাট আপনাকে দেখতে অনেক পিচ্ছি লেগে। রূপকথা আর কিছু বলল না। এরপর মেয়েটা উৎস আর রূপকথা সুন্দর সুন্দর কয়েকটা পিক তুলে দিল।
রূপকথা উৎসকে পোজ শিখিয়ে দিচ্ছে। উৎস রূপকথার কথা মতো যেভাবে বলছে সেভাবে দাঁড়াচ্ছে। ছবি তোলা শেষে রূপকথা মেয়েটিকে বলে, থ্যাংক ইউ সো মাচ প্রিটি লেডি। মেয়েটা হেসে ওয়েলকাম বলে চলে গেল। রূপকথা আর উৎস গিয়ে নিজেদের জায়গায় বসলো। উৎস বলল, মেয়েটার মুখে ওয়েলকাম বললেও মনে মনে কিন্তু ঠিকই তোমাকে গালি দিচ্ছে। রূপকথা বলল, মনে মনে গালি দিল কি? আমি তো আর শুনতে পাইনি। এর মধ্যে একজন ওয়েটার এসে অর্ডার দিবে জিজ্ঞাসা করলো। উৎস রূপকথাকে বলল, কি খাবে অর্ডার দাও। রূপকথা মেনু কার্ড দেখে নিজের পছন্দ মতো খাবার অর্ডার দিল। দুজনের মধ্যে রূপকথা পাশে একটা টেবিলের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে, মাঝে মাঝে একটা মুচকি হাসছে। উৎস কৌতূহল নিয়ে সেই টেবিলের দিকে তাকালো, দেখলো একটা বিড়াল ছানা টেবিলের উপর দাঁড়িয়ে খেলা করছে। আর সেই দেখে রূপকথা হাসছে। রূপকথা সেই হাসি মুগ্ধ হয়ে দেখছিল উৎস। কি স্নিগ্ধ সেই হাসি, কি চাহেনি। এর মধ্যে তাদের খাবার চলে আসলো। দুজনে টুকটাক কথা বলতে বলতে খাওয়া শুরু করলো। রূপকথা বলল, আমাকে একটা বিড়াল গিফট করুন। উৎস খেতে খেতে বলল, বিড়াল পোষা নাকে ঢুকলে এজমা হয়। রূপকথা বলে, কিচ্ছু হবে না, আপনি বিড়াল কিনে দেবেন। উৎস বলে, আচ্ছা ভেবে দেখি কিনে দেওয়া যায় কিনা। রূপকথা বলে, এত ভেবে কাজ নেই, কিনে দিতে হবে। উৎস বলল, সবসময় তেরামি করো। রূপকথা বলল, আমি বউ, আমি তো তেরামি করবোই। উৎস বলে, ঠিক আছে কিনে দেবো, কিন্তু আঁচড় টাচড় খেলে কি করবো জানো? তেরামি পিঠের উপর দিয়ে বের করবো। রূপকথা কিছু বলার জন্য মুখ খুলছিল, এর মধ্যে দূর থেকে একটা ছেলে হাত নাড়িয়ে বলল, এই উৎস। ডাক শুনে উৎস সেদিকে তাকিয়ে দ্রুত উঠে ছেলেটার কাছে গিয়ে তাকে জড়িয়ে দিল। আরে সৌভিক, তুই এখানে সিঙ্গাপুর থেকে কবে ফিরলি? সৌভিক হেসে বলল, এই কয়েকদিন আগে তো ফিরলাম। তোর কি অবস্থা বন্ধু? উৎস বলল, আছি আলহামদুলিল্লাহ ভালো। সৌভিক বলল, আমি তো প্রথমে তোকে চিনতে পারিনি, দূর থেকে এক সাইডে দেখছিলাম, তার সঙ্গে আবার একটা মেয়ে দেখে ভেবেছিলাম কে না কে। উৎস বলল, রৌনক আসছিল, তুই সামনের মাসে আসবি। এর মধ্যে আবার তোদের কারোর সাথে যোগাযোগ হয়নি, তাই জানতাম না তুই এসেছিস। সৌভিক রূপকথার দিকে তাকালো, দেখলো সম্পূর্ণ অপরিচিত একটি মেয়ে। কৌতূহলে জিজ্ঞেস করলো, মেয়েটাকে? উৎস সোজাসাপটা জবাব, আমার বউ। সৌভিক মোটেও বিশ্বাস করল না। শালা বউ, মজা করছিস? উৎসব গম্ভীর মুখে উম, বলল, মজা করছি না, সত্যি এটাই আমার বউ। তোদের বলছি না আমার বিয়ে হয়ে গেছে। সৌভিক বলল, ও বয়স কত, কিসে পড়ে, এত পিচ্ছি মেয়েকে কীভাবে বিয়ে করলে? উৎস বলল, বিয়ের সাথে আল্লাহর হুকুম, আল্লাহ রিজিকে যাকে রাখছেন তাকেই পাইছে। সৌভিক বলল, আমার বিশ্বাস হচ্ছে না বন্ধু। উৎস বলল, বিশ্বাস করা লাগবে না, তার আগে বল জুই আর সানিম কেমন আছে? ছবিগুলো ওরা ভালো। সানিম তো বরবার তোর কথা বলছিল, কালকে বললো নাকি তোর সঙ্গে দেখা করতে তোর অফিসে যাবে। উৎসব বলল, অফিস কেন? সানিম জুইকে সহ সঙ্গে নিয়ে একদিন বাসায় আয়। সবিক বলে, দেখা যাব একদিন, এখন চল ভাবির সঙ্গে পরিচয় করতে। উৎসব বলল, আয়। এরপর দুজনে রূপকথার কাছে গেল। রূপকথা সবিক রূপকথাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাবি। এমন দামড়া ব্যাটার মুখে ভাবি কথা শুনে অপ্রস্তুত হলো রূপকথা। একটু সময় নিয়ে বলো, ওয়ালাইকুম সালাম। সৌভিক হেসে বলল, কেমন আছেন ভাবি? রূপকথা বলল, জি আলহামদুলিল্লাহ, আপনি? সৌভিক আবারও মিষ্টি হেসে বলল, জি ভাবি, আমি ভালো। আমি সৌভিক, উৎস ল্যাংটাকালের বন্ধু। উৎস সৌভিকের আর বেশি বলতে দিল না, কারণ এ বেশি বলতে গেলে ছেলেটা কী বলতে কী বলে দিবে নিজে জানে না। উৎস জিজ্ঞেস করলো, এখানে কেন এসেছে? সৌভিক বলল, জুয়ের এখানকার মোমো পছন্দ, ও খেতে চাইছিল তাই নিতে আসলাম। উৎস বলল, বস, আমাদের সঙ্গে খেয়ে যা। সৌভিক বলল, না বন্ধু, বসবো না, জুই অপেক্ষা করছে, তুই বরং ভাবিকে নিয়ে আমাদের বাসায় চল, জুই দেখলে খুশি হবে। উৎস বলল, অন্যদিন যাব। সৌভিক উৎসের সঙ্গে আরও কিছু টুকটাক কথা বলে বিদায় নিয়ে চলে গেল। সৌভিক যেতে রূপকথা উৎসকে জিজ্ঞেস করল, জুইকে? ওনার বউ। উৎস আবার খাওয়া শুরু করলো। ওদের একটা ছেলে আছে, শানিম। সবই আমার ছোটবেলার বন্ধু। এরপর অনেক বছর যোগাযোগ বন্ধ ছিল। পরে আবার ভার্সিটিতে গিয়ে একসঙ্গে হয়ে। রূপকথা বললো, এমন একটা দামড়া ব্যাটার মুখে ভাবি ডাক শুনে প্রথমে আমি ফিট খেয়েছিলাম। উৎস বলল, সামনে এত এত ও বলে রেখে ফিট খেলে কেন? রূপকথা বলল, ও আপনি বুঝবেন না। উৎস বলল, এত বুঝতে চাই না, খাওয়া শেষ করো। এরপর কেউ কোনো কথা না বলল না। চুপচাপ খাওয়া শেষ করলো। খেতে খেতে কথা বলতে বলতে আজকের রাতটা পার হয়ে গেল। বাসায় যাওয়া লাগবে। উৎস জিজ্ঞাসা করলো, আর কিছু খাবে? রূপকথা বললো, কফি খাবো। উৎস 2 কাপ কফি অর্ডার দিল। রূপকথা উৎসকে বললো, ছবিগুলো হোয়াটসঅ্যাপে দিন তো। উৎস বললো, বাড়ি গিয়ে দিব। রূপকথা বললো, এখনই দিলে কি হবে? উৎস উল্টে জিজ্ঞাসা করলো, এখন নিয়ে কি করবা? এর মধ্যে দুজনের কফি চলে এসলো। ওয়েটার জিজ্ঞাসা করলো, তাদের আর কিছু লাগবে কিনা? উৎস বলল, না, বিল রেডি করুন। রূপকথা ফুলের বুকেট সহ কফির কয়েকটা ছবি তুলল।
উষা চুপচাপ তার কাণ্ড কারখানা দেখছে। রূপকথার ছবি তোলা হলে দুজনে কফি খাওয়া শুরু করলো। এই শীতে 1 কাপ ধোয়াটা কফি মানেই অসাধারণ কিছু। উৎস কফির কাপ শেষ করলো। ওইটার বিল নিয়ে এলো। উৎস বিল পে করে রূপকথাকে বলল, 1 কাপ কফি খেতে কতক্ষণ লাগে? বাসায় যেতে হবে তো, তাড়াতাড়ি খাও। রূপকথা বলল, এত গরম কফি তাড়াতাড়ি কীভাবে খাবো? পরে ঠোঁট ফুললে তো আমাকে দোষারোপ করবেন। উৎস বলল, ঠিক আছে ম্যাডাম, আস্তে ধীরে খান, প্রয়োজনে রাতটা এখানে কাটিয়ে দিব, কোনো ব্যাপার না। রূপকথা উৎসের কথায় পাত্তা না দিয়ে আস্তে ধীরে ফু দিয়ে দিয়ে কফি খাচ্ছে। কফি খাওয়া শেষে দুজনের রুপটপ থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলো। উৎস গাড়ি স্টার্ট দিল। রূপকথা উৎসকে কিছু বলতে চায়, কিছু বলতে পারছে না, ভয় লাগছে। উৎস যদি রেগে যায়, যদি তাকে বকা দেয়, কিন্তু তবুও বলতে হবে, না হয় পরে শুনলে তো আরও বেশি তাণ্ডব করে। রূপকথার অবস্থা দেখে উৎস বুঝলো সে কিছু বলতে চাচ্ছে, কিন্তু সংকোচ, বলতে পারছে না। তাই উৎস নিজ থেকে আকবরে জিজ্ঞাসা করলো, কিছু বলবে? রূপকথা বললো, ইয়ে মানে আমাদের কলেজের পাশে একটা রুপটপ আছে। উৎস বলল, তো? রূপকথা বলল, ইতু ওয়াহি আবদার করছিল ওদের জন্য ওখানে ট্রিট দেই। উৎস বলল, বাসা টু কলেজ, কলেজ টু বাসা, এর মাঝে কোথাও যাওয়া চলবে না। যদি শুনে আমাকে না জানিয়ে লুকোচুরি কোথাও গেছে তাহলে খারাপ হবে। রূপকথা বলল, এভাবে বলছেন কেন? ওরা আবদার করেছে, গেলে কি হবে? উৎস বলল, গেলেই কিছু হবে না, কিন্তু আমি এসব পছন্দ করি না, তাই তুমি যাবে না। রূপকথা বলল, মাত্র কয়েকদিন, একদিনে তো যাব। উৎস বলল, ওকে, যা ইচ্ছা করো। রূপকথা আর কিছু বলল না, মন খারাপ করে পাশে হেলান দিয়ে সিটে পা তুলে বসলো। কিছুক্ষণ পর উৎসর পাশে তাকিয়ে দেখে রূপকথা ঘুমিয়ে গেছে। উৎস গাড়ি থামিয়ে কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়েছিল, এরপর আবার গাড়ি ছাড়লো। ঘুম ভাঙতে রূপকথা পাশ ফিরে দেখে উৎস নেই, নিশ্চয় হাঁটতে গেছে। রূপকথা হাই তুলে গা থেকে কম্পটটা সরিয়ে উঠে বসলো। বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে দেখে 8:30 বাজে। রূপকথা নিজের দিকে তাকিয়ে দেখলো এখনো কাল রাতে সেই কালো শাড়িটা আছে, হাতে বেরি ফুলের গাজরাটা পাশের টি টেবিলে রাখা, ফুলের বুকে স্টাডিটা টেবিলে রাখা। রূপকথা চুলগুলো হাতে খোপা করে কিছুক্ষণ বসে রইল, এরপর উঠে বিছানা থেকে নেমে কলেজ ইউনিফর্ম নিয়ে রেডি হতে চলে গেল। রূপকথা রুমে রেডি হয়ে নিচে নামতে দেখে লিভিং রুমে উৎস আর ফারুক সাহেব কথা বলছেন। ফারুক সাহেব রূপকথাকে হেসে দেখে বলল, গুড মর্নিং মা। রূপকথা হেসে বলল, গুড মর্নিং বাবা। এরপর আয়েশা বেগম সবাইকে নাস্তা করতে বলল। তার ডাক শুনে তিনজনে ড্রয়িং রুমে চলে গেল। তারা যাওয়ার পর রাবেয়া বেগমও এলেন। তিনি আসতে সবাইকে টুকটাক কথা বলতে খাওয়া শুরু করলো। উৎস রূপকথাকে বলল, তোমাকে আজকে ড্রাইভে নিয়ে যাবে। রূপকথা মাথা নাড়িয়ে বোঝালো, আচ্ছা। উৎস জিজ্ঞাসা করলো, টাকা আছে? রূপকথা মাথা নাড়ল, আচ্ছা। উৎস প্রতি সপ্তাহে রূপকথাকে 1,000 করে টাকা দেয়। সেই টাকার অর্ধেকটা এক সপ্তাহ খরচ হয় না রূপকথায়। এতদিনে যা টাকা জমেছে তা দিয়ে ওয়াহি আর ইতুকে ট্রিট দিবে। ক্লাসের পাশাপাশি রূপকথা, ওয়াহি, ইতু এখন তাদের চতুর্থ ক্লাস চলছে। ওয়াহি বলল, রূপকথা ট্রিট দেবে না? রূপকথা বলল, দিব। ইতু বলল, ক্যান্টিনে আবার কিসের ট্রিট? পাশের রূপটপে যাবে। রূপকথা মন খারাপ করলো, বাসা থেকে অনুমতি নেই। ইতু বলল, বাসায় জানানো লাগবে না, 20-30 মিনিটের মধ্যে তো চলে আসবে। রূপকথা বলল, না রে, হবে না। ওয়াহি বলল, আচ্ছা, তুই ট্রিট দেওয়া লাগবে না, তাও আমাদের সঙ্গে চল। রূপকথা বলল, পরে বাসায় জানলে সমস্যা হবে, তার থেকে তোদের টাকা দিচ্ছি, তোরা গিয়ে নিজেদের পছন্দ মতো খেয়ে নে। কথাটা শুনে ওয়াহি রেগে গেলো, বললো, আমাদের কাছে টাকা নেই, আমাদের তোর থেকে টাকা নিতে হবে? আমাদের কি ভাবিস তুই যাবি না, অথচ তোর টাকা দিয়ে আমরা গিয়ে নাচতে নাচতে খাওয়ার খেয়ে আসবো? সিরিয়াসলি এমনটা ভাবিস? রূপকথা বলে, ইয়া আল্লাহ, আমি ওভাবে বলতে চাইনি। ওয়াহি বলল, তাহলে কিভাবে বলতে চাইছি? রূপকথা বলল, তোরা আমার কাছে একটা আবদার করছিস, আমি তো তোদের সেটা, এই আবদারটা রাখার চেষ্টা করছি। ইতু বলল, হয়েছে, আর বলতে হবে না। একটা সত্যি কথা কি জানিস? রূপকথা, যে কি? ইতু বলল, তুই আসলে আমাদের বন্ধু হিসেবে মানিস না, তাই আমাদের সঙ্গে যেতে এত সমস্যা। রূপকথা বলল, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। ওয়াহি বলল, না রে, একটু বেশি বলছি না, যেটুকু বলছি ঠিক সেটুকু। রূপকথা বলল, ছোট্ট একটা বিষয় নিয়ে এত বড় একটা কথা বলতে পারলি? ওয়াহি বলল, পারলাম। রূপকথা বলল, আমি আসলে কোনো পরিস্থিতিতে আছি তোদের বোঝাতে পারবো না। ইতু বলল, বুঝতে চাই না আমি। রূপকথা বলল, সরি, আমাকে বলো। ইতু বলল, মোটেও না, কোনো সরি বলবো? রূপকথা বলল, তোদের কথায় আমি কষ্ট পেয়েছি, তাই সরি বলবি। ওই বলল, তুই আমাদের সঙ্গে রূপটপে গেলে তবেই আহ, আমরা তোকে সরি বলে কান ধরে মাপ চাইবো। রূপকথা বলল, আমার অবস্থাটা একটু বুঝ। ইতু বলল, বললাম তো বুঝতে চাইছি না, আর তোর আর কোথাও যাওয়া লাগবে না। ওয়াহি, ওকে আর জোর করিস না। রূপকথা মন খারাপ করে
রূপ ওয়াহি বললো আজকে যেতে হবে, কিন্তু রূপকথা বললো আজকে কীভাবে যাবো, কালকে গেলে হয় না? ইতু বললো হয়েছে, তোকে আর যেতেই হবে না। রূপকথা বললো আচ্ছা রাগ করিস না। ইতু বললো তাহলে আজকে বল, কলেজ ছুটির পর যাবি? রূপকথা মন খারাপ করলো আচ্ছা যাবো। ওয়াহি বললো আই লাভ ইউ দোস্ত, ভাগ্যিস রাজি হয়েছিস, রাজি না হলে তোর সঙ্গে আমরা ফ্রেন্ডশিপে রাখতাম না। রূপকথা বললো এই কথার দ্বারা তো বোঝা যায় কে কাকে বান্ধবী ভাবে আর কে কাকে ভাবে না। রূপ ওয়াহি রূপকথাকে জড়িয়ে ধরে বলল যার রাগ বেশি তার ভালোবাসা বেশি। রূপকথা হয়েছে আর নিজের হয়ে সাবাই খাইতে হবে না। এত ঠুনকো একটা বিষয় নিয়ে বন্ধুত্ব নষ্ট করতে আবার বলে ভালোবাসিস, হাস্যকর। ওয়াই বলে সরি বেবি, আমি সত্যি তোদের অনেক অনেক বেশি ভালোবাসি, অনেক মানে অনেক বেশি। রূপকথা বান্ধবীদের কথা রাখতে ভীষণ রাজি হলেও মনে মনে ভীষণ ভয় আছে। উৎস যদি কোনোভাবে জেনে যায় তাহলে কি হবে তার, এটাই ভাবছে মেয়েটা। হট অ্যান্ড স্কিপ রুপটপে বসে আছে রূপকথা, ইতু, ওয়াহি। কলেজের সামনে গেট দিয়ে রূপকথার জন্য ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছে, তাই তিনজনে এরপর ড্রাইভারের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে এসছে। এবার তিনজনে খাবার অর্ডার করে গল্প করছে। তিনজনে গল্প করলে ভুল হবে, দুইজন গল্প করছে আর একজন টেনশনে নখ খাচ্ছে। রূপকথা বললো বাসায় জানলে কি হবে আমার? ইতি বললো আরে বাসায় জানলেই তো হবে। ওয়াহি বলে এত ভয় পেয়েছিস কেন, আমরা তো আছি। রূপকথা বললো বাসায় তো আর তোমরা যাবে না, আমাকে একাই যেতে হবে। এর মধ্যে খাবার চলে আসলো। টেনশনে রূপকথার গলা দিয়ে খাবার নামছে না। উৎসর অমতে তার এখানে আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু সে কি করবে, না এসে উপায় নেই। রূপকথা এতক্ষণ ভাবছিল, অন্যদিকে ইতু ওয়াহি গল্প করতে করতে মজা করে খাচ্ছিল। খাওয়া শেষে ওয়াহি বলল তোরা বস, আমি একটু ওয়াশরুমে আসি। ইতু বললো এই দাঁড়াও আমি যাবো। রূপকথা বললো আরে দুজন একসঙ্গে যাচ্ছিস কেন, আমি একা থাকবো? ইতু বললো জাস্ট 2 মিনিট বোন, পড়ে যাচ্ছে। রূপকথা বলল কি? ইতু বলে 1 নম্বর। রূপকথা বলল আচ্ছা যা তাড়াতাড়ি। ওয়াহি হেসে বলল তুই 1 থেকে 100 পর্যন্ত গোন, দেখবি এর মধ্যে আমরা চলে আসবো। এরপর দুজনে ওয়াশরুমে চলে গেলো। রূপকথা একজন ওয়েটারকে ডেকে বিল রেডি করলো। তারপর যত তাড়াতাড়ি বেরোলে তত তাড়াতাড়ি মঙ্গল, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। অন্যদিকে ওয়াশরুমে ওয়াহির মুখ থেকে অনাকাঙ্ক্ষিত কিছু শুনে ইতু থমকে গেল। বললো সত্যি ভাই কি বলতেছিস সব? ওয়াহি বললো যা সত্যি তাই বলতেছি। ইতু বললো আমাকে এতদিন বলিসনি কেন? ওয়াহি বললো কীভাবে বললাম, আমি নিজেও তো শিওর ছিলাম না। ইতি বললো আমার বিশ্বাস হল না। ওয়াহি বললো আমার প্রথম বিশ্বাস হয়নি বোন, কিন্তু এটাই সত্যি। অন্যদিকে রূপকথা বেল পে করে বসে আছে। ওয়াহি আর ইতু আসলে চলে যাবে, কিন্তু ওদের দুজনে এখনো আসার নামগন্ধ নেই। কোথায় যে হারিয়ে গেল রূপকথা? পেছনে অপরিচিত কারো কণ্ঠ শুনে চমকে উঠল রূপকথা। পেছনে তাকিয়ে বলল আপনি এখানে? প্রণয় সুধা পর্ব 4 পুরো গল্প প্লেলিস্ট।